5 মার্কস, সেখানে গ্রামার থেকে হচ্ছে 20 আর ইংলিশ লিটারেচার থেকে টোটাল হচ্ছে যে 15। তো লিটারেচার থেকে তো এখানে অনেক পড়া, তো অন্য সাবজেক্টের মতো আমরা এখানেও সেম জিনিসটা বলবো। তুমি লিটারেচারটা পড়তে হবে, আগে সিলেবাসটা ভালো করে তোমাকে বুঝতে হবে যে কোন কোন টপিক থেকে তোমার এখানে কোশ্চেন আসবে, কোনটা তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে। আগে টপিক ওয়াইজ আমরা দেখি। যাদের ভিডিও অন, তোমরা ভিডিওগুলো একটু অফ করে দাও। সো আমরা যদি সিলেবাসটা দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে ইংলিশের যে আমরা যে পিরিয়ড ওয়াইজ যে ভাগ করি, যে ওল্ড ইংলিশ, মিডল ইংলিশ, এরপরে রেনেসা, হ্যাঁ, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন, এরকম ভাগ ভাগ করে যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে রেনেসা থেকে। সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এখানের মধ্যে, ম্যাক্সিমাম 5টা, মিনিমাম 2টা প্রশ্ন আসছে। এরপর আমরা যে টপিকটা দেখি সবচেয়ে বেশি প্রশ্ন দিক দিয়ে, সেটা হচ্ছে মডার্ন পিরিয়ড। এখানের মধ্যে ভিক্টোরিয়ানো, এই দুটো পিরিয়ড থেকে তোমার প্রচুর কোশ্চেন আসে। লিটারি টার্মস থেকে তোমার ম্যাক্সিমাম 4টা থেকে মিনিমাম 1টা পর্যন্ত প্রশ্ন আসছে। কোটেশন থেকে এখানে ম্যাক্সিমাম 3টা থেকে মিনিমাম 2টা করে প্রশ্ন আসছে। সো এটা দেখে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে আমাদের আসলে পরীক্ষার জন্য আমরা কি কি জিনিসপত্র আমাদের এখানে পড়া উচিত। তো আমরা যখন আজকে মূলত আমরা এই টপিকটা পড়বো, লিটারেরি টার্মস, এই 7 নম্বর যে টপিকটা। সো আজকে ক্লাসটা যদি আমরা মনোযোগ দিয়ে করি, তাহলে আমরা ধরে নিতে পারি তুমি মোটামুটি 3 নাম্বারের মতো প্রশ্ন এখান থেকে কমন পেতে পারো, 2 থেকে 3 নাম্বার তুমি এখানে ইনশিওর করতে পারো। এরপরে আমরা যখন যুগ ভিত্তিক সাহিত্য পড়াবো, সেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু রাইটারের একটা লিস্ট তোমাদেরকে দিব। সেই লিস্টের রাইটার যারা, তাদেরকে আমরা আগে পড়ে ফেলবো। সো আমরা প্রস্তুতিটা যেভাবে আসলে আমরা সাজাবো, সেটা হচ্ছে আমরা ইম্পর্টেন্সের ভিত্তিতে আমরা যদি যেটা করব, তাহলে আমরা হচ্ছে আজকে ক্লাসের মধ্যে মূলত লিটারারি টার্মস গুলো আমরা পড়ে ফেলবো। এরপরে যুগ ভিত্তিক যে সাহিত্য পড়বো, সেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট আমরা তোমাদেরকে 20 থেকে 25 জন রাইটারের নাম দিব। সেই রাইটারের লেখাজোখাগুলো আমরা খুব গুরুত্বের সাথে আমরা এগুলা শেষ করতে হবে, কারণ আমরা যে 20 থেকে 25 জন রাইটারের লিস্ট তোমাদেরকে দিব, সেই লিস্টের রাইটারদের থেকে তোমার 15টা কোশ্চেনের মধ্যে 8 থেকে 10টা কোশ্চেন কমন আসবে। এখন এখানে পড়ার সিস্টেম যেটা হবে, তুমি আমাদের লেকচারটা দেখলা। সো নাম্বার 1 তুমি আমাদের লেকচার তুমি দেখলা। নাম্বার 2 তোমরা খেয়াল করছো নিশ্চয়ই আমাদের ইংলিশের ক্লাসরুমের মধ্যে ওপেন বুক কিছু কোশ্চেন দেওয়া হয়েছে। তোমার এখানে 8টা সেটের কোশ্চেন দেওয়া হয়েছে। এই 8টা সেট ছাড়াও আরো কিছু মডেল টেস্ট কোশ্চেন তোমাদেরকে দেওয়া হবে। সব মিলিয়ে তোমাদেরকে 1500-এর মতো কোশ্চেন সলভ করানো হবে। তো তোমাদের জন্য যেটা একটা সুখবর, সেটা হচ্ছে এইবারও তোমরা কোশ্চেনগুলো সাবমিট করার পরে তোমরা এক্সপ্লানেশনটা পেয়ে যাবা। হোপফুলি 2-1 দিনের মধ্যে এক্সপ্লানেশন তোমরা পেয়ে যাবা। এই পুরো এই সপ্তাহ জুড়ে আমরা লিটারেচার পড়বো, লেকচারটা করব। যে লেকচারটা পড়া হয়েছে সেই লেকচারের উপরে তোমাকে যে 8টা সেট কোশ্চেন দেওয়া হয়েছে, সেই 8টা সেটের কোশ্চেন গুলো তুমি প্র্যাকটিস করতে হবে। যেমন আজকে আমরা লিটারেরি টার্মস পড়বো, তুমি গুগল ক্লাসরুমে ঢুকে দেখবা আমাদের, আমি একটু সবার জন্য যারা দেখো নাই, আমি সবার জন্য একটু তোমাকে বলে দিচ্ছি। তুমি যখন গুগল ক্লাসরুমে যাবা আমাদের, তো আচ্ছা, অনেকে ইমেল থেকে আমাদের ক্লাসরুমে ঢুকো। তো ইমেল থেকে ঢুকার কোনো দরকার নাই ভাই, তুমি হচ্ছে যে অ্যাপ আছে তোমার ফোনে, তুমি অ্যাপ দিয়ে ঢুকবা। সো এই যে তুমি আমাদের ক্লাস ওয়ার্ক সেকশনে যখন তুমি চলে যাবা, ক্লাস ওয়ার্ক সেকশনে তুমি দেখবা যে আমাদের এই যে লিটারেচার ওপেন বুক এক্সাম। সো লিটারি টার্মস 1, লিটারি টার্মস 2, ওল্ড এন্ড মিডল ইংলিশ, তুমি এখানে ক্লিক করে এখানে কোশ্চেনটা প্র্যাকটিস করতে পারবা। তো এখানে 8টা সেট কোশ্চেন দেওয়া হয়েছে, আমরা তোমার কিছু মডেল টেস্ট দিব। আর লিটারেচারের যে কাউন্টগুলো, সেই কাউন্টগুলো এখানের মধ্যে তোমার এটা অবশ্যই নিচ থেকে তোমার তুমি দেখবা 1 2 3 4 করে এখানে কাহুতগুলো প্লে করতে হবে। টোটাল এখানে 26টার মতো কাহুত এখানে দেয়া আছে। তাহলে আমাদের একটা কম্বাইন্ড অ্যাপ্রোচ, তোমরা লেকচার ক্লাসগুলো দেখবা এবং যে লেকচারটা করাইলাম সেই লেকচারের উপরে ওপেন বুক কোশ্চেনটা তুমি সলভ করবা, আর তোমার ফাঁকা টাইমে তুমি কাহুত খেলবা। সো আমাদের যে ডেইলি এক্সামগুলো হবে,
সেই ডেইলি এক্সামে তোমার যে কোশ্চেনগুলো থাকবে, যে ওপেন বুকটা তুমি সলভ করবা, সেই ওপেন বুক কোশ্চেন থেকে তোমার মিনিমাম 30 থেকে 40% কোশ্চেন থাকবে। আমরা যে লেকচারটা পড়াচ্ছি সেই লেকচার থেকেও তোমার মোটামুটি 30% প্রশ্ন থাকবে। আর 30% প্রশ্ন তুমি বই থেকে পাবা। তার মানে তোমাদেরকে আমরা যে বইটা কিনছো, আমরা এখান থেকে মিরাকলটা কিনতে বলছিলাম, সো আমরা বই থেকে আরো 30% কোশ্চেন দিব, এটা ডেইলি এক্সামের জন্য। এই হচ্ছে আমাদের মোটামুটি লিটারেচার নিয়ে প্ল্যান। তো চলো আজকে একটা লম্বা ক্লাস, আশা করি তোমরা ক্লাসটা উপভোগ করবা। আমরা মূলত আজকে শুধু ফিগার অফ স্পিচ এবং লিটারেচার টার্মসগুলো নিয়ে আজকে এখানে আমরা পড়াশোনা করব। আমরা যদি টোটাল ইংলিশ লিটারেচারকে ভাগ করি, এই 4টা ব্রড হেডিং আমরা ভাগ করতে পারি। যে প্রথম লিটারেচার টার্মসগুলো আমরা জানতে হবে, সেকেন্ড হচ্ছে আমরা এইজ ওয়াইজ যে ইম্পর্টেন্ট পার্সন যারা তাদের মাস্টারপিস ওয়ার্কগুলো এবং প্রভাব কোটেশন, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তুমি বলছো বই কোনটা, তুমি বই যে কোনো বই ফলো করতে পারো। তুমি যদি খুব প্রথম প্রিলি যদি হয়, খুব শর্টকাটে নিতে চাইলে কনফিডেন্সের তোমার একটা বই আছে লিটারেচারের, খুব ছোট্ট একটা বই। আর একটু ব্যাখ্যা সহ পড়তে চাইলে মিরাকল যে বইটা, সেই বইটা কিনতে পারো, সেই বইটা বেস্ট। আর হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার একটা বই আছে কনফিডেন্স প্রকাশনীর, খুব ছোট একটা বই, বাট ভালো কনসাইজ, ওটা ফলো করতে পারো। তাহলে আমরা ক্লাসে চলে যাই। তো আমরা মাঝে মধ্যে এরকম বলি যে হি ইজ কানিং অ্যাজ এ ফক্স, সে হচ্ছে যে সে খুব ধূর্ত, অ্যাজ এ ফক্স, অ্যাজ শব্দ আছে কিসের মতো, শিয়ালের মতো ধূর্ত, শিয়ালের মতো ধূর্ত। তো এই যাকে দেখা যাচ্ছে সেটাকে বলা হয়তো ডেজার্ট ক্যামেল। এটা হচ্ছে মূলত অ্যাডলফ হিটলারের তার যে বাহিনী, তার বাহিনীর সে সেনাপতি ছিল, বিশাল হত্যাযজ্ঞ চালায়। ওকে, সো আমরা যদি দুটো ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা করি লাইক বা অ্যাজ দিয়ে, তখন তাকে বলা হয় সিমিলি। তাহলে কি বলছিলাম, দুটো ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা করব, লাইক অথবা অ্যাজ থাকবে। যেমন আমরা যদি বলি বাংলাদেশ টিম ইজ অ্যাজ লাইক অ্যাজ টাইগার, বাংলাদেশ টিম বাঘের মতো, অ্যাজ আছে কিন্তু, আমরা বলি নাই কিন্তু বাংলাদেশ টিম ইজ টাইগার। ইজ টাইগার বলি ইকুয়াল হয়ে যেত, ইকুয়াল কিন্তু বলি নাই, বলছে টাইগারের মতো, টাইগার কিন্তু বলি নাই। আমরা যদি বলি যে অ্যাজ কুল অ্যাজ এ কিউকাম্বার, অ্যাজ আছে কিন্তু, সো কিউকাম্বারের মতো, নট কিউকাম্বার। আমরা বলতে পারি যে অ্যাজ প্লেফুল অ্যাজ এ কিটেন, সো বিড়ালের বাচ্চার মতো প্লেফুল, অ্যাজ আছে। সো ওয়াটসঅ্যাপ বলছিল আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, সে বলছে কি মেঘের মতো সে ঘোরাফেরা করতে, একাকি ঘোরাফেরা করতেছে। সো আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, এটা কিসের এক্সাম্পল হবে সবাই আমরা লিখে ফেলি, এটা হবে সিমিলির একটা এক্সাম্পল। তাহলে সিমিলির মধ্যে আমরা কি মনে রাখবো, সিমিলি শব্দটার মধ্যে আমরা মনে রাখবো এখানে লাইক বা অ্যাস থাকবে, দুটো ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা, দিস ইজ সিমিলি। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কি বলতে চাচ্ছে, মুখখানি তার নত বৃন্ত পদ্ম সম, এ বক্ষে আমার নামিয়া পড়িল ধীরে। এই যে বলছে পদ্ম সম, তার মানে সে মুখকে পদ্মের সমান করে দিছে, ইকুয়াল করে দিছে। হ্যাঁ, দুটো ইকুয়াল, মুখ যেমন নতবৃন্ত পদ্ম সম, একই। আল মাহমুদ বলছে মৃত্যু তো চেঙ্গিসের অশ্বের মতো, দ্রুতগামী বধির। সে বলছে মৃত্যু হচ্ছে চেঙ্গিসের অশ্বের মতো। সো আমরা যখন কোনো কিছুকে ইকুয়াল করে দেই, সমান করে দেই, ইকুয়াল করে দেই, তখন তাকে বলা হয় মেটাফোর। আর এখানে কিন্তু সে ইকুয়াল করে নাই, এখানে কিন্তু সে কি করে নাই, এটা অশ্বের মতো, লাইক অ্যাজ অশ্ব, চেঙ্গিসের অশ্ব বলে না, চেঙ্গিসের অশ্বের মতো। সো দিস ইজ সিমিলি। ওকে, তাহলে আমরা কি বুঝলাম, যদি তুমি এরকম ইকুয়াল করে দাও, দুটো সমান, তখন হচ্ছে সেটা মেটাফোর। ভাই বুঝি না মেটাফোর জিনিসটা, চলো আমরা কিছু এক্সাম্পল পড়ি। মেটাফোর মানে হচ্ছে দুটি ভিন্ন বিষয়ের মধ্যে সরাসরি তুলনা, যেখানে কোনো লাইক এস, এস লাইক এস এগুলো থাকবে না, ইকুয়াল একদম সমান। যেমন তো বলতেছে কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চার মতো বলে না কিন্তু, বলছে সরাসরি কুত্তার বাচ্চা, তার মানে যখন সে গালি দিচ্ছে কাউকে বললো কুত্তার বাচ্চা। সো আমরা যখন আমরা কাউকে যখন তুলনা করি হি ইজ আ শাইনিং স্টার,
তার মানে সে হচ্ছে শাইনিং স্টার, ইকুয়াল শাইনিং স্টার। ওকে বলা নাই, যদি বলতো হি ইজ অ্যাজ লাইক অ্যাজ শাইনিং স্টার, তাহলে সিমিলি হইতো। সো কিসেস আর দ্য ফ্লাওয়ার্স অফ অ্যাফেকশন। আচ্ছা, আমরা যে গ্রামারের মধ্যে পড়াছিলাম লিঙ্কিং ভার্ব, সের মধ্যে কি ছিল আমাদের, সাবজেক্টের সাথে তার কমপ্লিমেন্টের মধ্যে কি করে দেয়, ইকুয়াল করে দেয়, তাই না, এর মধ্যে সমান করে দেয়। সো এখানের মধ্যে হার লং হেয়ার ওয়াজ আ ফ্লোয়িং গোল্ডেন রিভার, তার মানে তার লং হেয়ার হচ্ছে গোল্ডেন ফ্লোয়িং গোল্ডেন রিভার, দুটাকে ইকুয়াল করে দিল। সিমিলারলি কি হইতো, বিজি অ্যাজ এ বি, সো ব্রেভ অ্যাজ এ লায়ন, কোয়াইট অ্যাজ এ মাউস, হ্যাঁ, লাইট অ্যাজ এ ফেদার। তো আমরা দুটো চেনার সহজ উপায়, মেটাফোরের মধ্যে কোনো লাইক অ্যাজ এই জিনিসগুলো থাকবে না, সিমিলের মধ্যে লাইক অ্যাজ এই জিনিসগুলো থাকবে, সিম্পল, রাইট। সামান্তা বলছে মেটাফোর ইকুয়াল টু কমপ্লিমেন্ট। হ্যাঁ, মেটাফোরকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারি, গ্রামাটিক্যালি মেটাফোরকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারি। তো আমরা যদি বলি টাইম ইজ মানি, সো মানি কি এখানে মেটাফোর আর সিমিলি? মেটাফোর হলে এম লিখো, সিমিলি হলে এস লিখো। সো মেটাফোর, তাহলে এখানে টাইমকে মানির সাথে ইকুয়াল করেছে, টাইম ইজ মানি। যদি বলতাম টাইম ইজ লাইক অ্যাজ মানি, তখন হয়ে যেত সেটা সিমিলি। ওকে, সো শেক্সপিয়ার যখন বলছে অল দ্য ওয়ার্ল্ডস আই স্টেজ, পুরো পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, অল দ্য ম্যান অ্যান্ড উইমেন মেয়ারলি প্লেয়ার্স, তাইলে সব মানব মানবী সবাই কি অভিনেতা সবাই। সো ইজ ইট মেটাফর অর সিমিলি? রাইট, এখানে সে বলছে অল দ্য ম্যান অ্যান্ড উইমেন আর প্লেয়ার্স, তার মানে সে ম্যান উইমেন কে ইকুয়াল টু প্লেয়ার্স, ইকুয়াল করে দিচ্ছে সে। যদি বলতো অল দ্য ম্যান এন্ড উইমেন আর অ্যাজ লাইক অ্যাজ প্লেয়ার্স, তখন হয়ে যেত সেটা সিমিলি। আই থিঙ্ক তোমরা এখন বুঝতে পারছো যে সিমিলি এবং মেটাফোর তোমরা ইজিলি চিনতে পারো কিভাবে। জর্জ বার্নার্ডশো বলছে আ হ্যাপি ফ্যামিলি ইজ বাট অ্যান আর্লিয়ার হেভেন। সো ইজ ইট সিমিলার মেটাফোর? সো হ্যাপি ফ্যামিলিকে সে মূলত একটা আর্লিয়ার হেভেনের সাথে কম্পেয়ার করছে, ইকুয়াল করছে, রাইট। যেহেতু ইকুয়াল তার মানে এটা মেটাফোর, রাইট। আমরা যদি বলি শেরে বাংলা একে ফজল হক ইজ দ্য টাইগার অফ বাংলা, ইউজ সিমিলার মেটাফোর, দিস ইজ অলসো মেটাফোর। সো আমরা যে বলতাম যে ফজল হক ইজ লাইক অ্যাজ টাইগার, তখন সিমিলি হইতো। সো এখানের মধ্যে শেরে বাংলা একে ফজল হক ইজ ইকুয়াল টু দ্য টাইগার অফ বাংলা। সো লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, ইজ ইট সিমিলার মেটাফোর? মাসুম আর একবার, মাসুম এখানে দেখো আমরা বলছি যে শের বাংলাকে ফজল হক ইকুয়াল টু টাইগার অফ বাংলা, তাই তাকে আমি বাংলা টাইগার ইকুয়াল করে দিলাম, ফজল হক সমান টাইগার সে। সো মেটাফোর, যদি বলতাম শের বাংলাকে ফজল হক ইজ লাইক অ্যাজ দ্য টাইগার অফ বাংলা, সে বাংলা টাইগারের মতো যদি বলি তাহলে সিমিলি, ইজ লাইক অ্যাজ তো বলি নাই, তাই না, লাইক বা অ্যাজ বলি নাই। ওকে, সো লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, দিস ইজ অলসো মেটাফোর। রিভেঞ্জ ইজ আ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস। আচ্ছা, আমরা এই এক্সাম্পল গুলো কিন্তু পরীক্ষা আসবে, সো ক্লাস করার মধ্যেই তোমাকে এগুলো শিখে নিতে হবে, যেহেতু আমাদের সময় খুবই লিমিটেড। এখন যে এক্সাম্পল গুলো আমি দিচ্ছি এই এক্সাম্পল গুলো প্রশ্নের মধ্যে থাকবে, এইটা আমি বলতে চাইছি যে লেকচার থেকে তোমার প্রচুর কোশ্চেন থাকবে। সো কোশ্চেন হবে যে রিভেঞ্জ ইজ আ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস, এটা কিসের এক্সাম্পল, এইভাবে কোশ্চেন থাকবে। সো দিস ইজ অলসো মেটাফোর। আমরা যদি বলি যে ক্যামেল ইজ কল দ্য শিপ অফ ডেজার্ট, এগুলো সবগুলো এক্সামের কোশ্চেন মধ্যে থাকবে, ওপেন বুকের মধ্যে, মানে আমাদের ডেইলি যে এক্সাম হবে। ওকে, সো এখন আসো, তাহলে আমরা মেটাফোর সিমিলি চিনলাম। আচ্ছা, এরকম আমরা যখন কোনো মহিলাকে দেখি আমরা তাদেরকে কি বলে সম্বোধন করা উচিত? ওদেরকে সেক্স ওয়ার্কার আর প্রস্টিটিউট? ওকে, কেউ বলবে যে প্রস্টিটিউট, কেউ বলবে সেক্স ওয়ার্কার, রাইট। আচ্ছা, কোন কথাটা মানে বললে একটু জিনিসটা যে প্রস্টিটিউট যদি বলা হয় কাউকে, মানে বিষয়টা একটু ধরো অড শোনায়, তাই না, একটু ধরো হিউমিলেটিং বা ওর জন্য অপমানজনক। কিন্তু যদি হয় যৌনকর্মী, সে টাকার বিনিময়ে সে সেক্স সেল করে, তাহলে বিষয়টা শুনতে একটু মানে মোলায়েম লাগে, তাই না, একটু মনে হয় ওকে একটু লেস হিউমিলেটিং, একটু মোলায়েম লাগে। ওকে, আমরা যখন কোনো অপ্রিয় উক্তির পরিবর্তে কোমল কোনো উক্তি ব্যবহার করি, মানে যেটা শুনে একটু ভালো শোনায়, তাকে বলা হয় ইউফেমিজম। সো কাউকে সেক্স ওয়ার্কার না বলে যখন, সরি, কাউকে প্রস্টিটিউট না বলে যখন সেক্স ওয়ার্কার বলা হয়, দ্যাট ইজ
ইউফেমিজম। সো আমরা একজন স্যানিটেশন ইঞ্জিনিয়ারকে এখন আমরা যদি ওকে বলি যে গার্বেজ ম্যান, তাহলে তো বিষয়টা হচ্ছে যে ও খুব মাইন্ড করবে, তাই না? ওকে আমরা বলতে পারি স্যানিটেশন ইঞ্জিনিয়ার, রাইট? ধরো একজন বয়স্ক মানুষ, লাইক 65 প্লাস, হ্যাঁ, আমরা যদি বলি যে বুড়া লোক বা ওল্ড পিপল, এটা বললে কেমন জানি একটু মানে একটু রুড শোনায়। আমি যদি বলি সিনিয়র সিটিজেন, শুনতে খুব ভালো শোনায়। আমরা যদি বলি শি ইজ প্রেগনেন্ট, এটা না বলে যদি বলি শি ইজ ইন দ্য ফ্যামিলি, এটা বলতে একটু ভালো সুন্দর ভালো শোনায়। আমরা যদি বলি যে লোকটা মারা গেছে, এটা না বলে আমরা কি বলি? আমরা লোকটা মারা গেছে এই ধরনের কথা বলি না, আমরা বলি যে হ্যাঁ তাকে আল্লাহ নিয়ে গেছে বা আল্লাহর কাছে চলে গেছে, বা উনি আর নাই, হ্যাঁ, এইভাবে আমরা হচ্ছে যে মৃত্যু নিউজটা দেই। তো পাশেও যখন বলি তখন সেটা হয়ে যাবে গত হয়েছেন বা এই জাতীয় জিনিস, বা তিনি এখন আমাদের মধ্যে নাই, হ্যাঁ, এই জাতীয় আমরা ব্যাপারটা বলি। সো আমরা যেটা খুব, যেখানে আমাদের খুব মানসিকভাবে যারা অসুস্থ তাদেরকে যে রাখা রাখা হয়, আমরা যদি বলি পাগলা কারণ লুনাটিং অ্যাসাইলাম, তাহলে এটা খুব একটা মানে অড শোনায়। বাট যদি বলি মেন্টাল ইনস্টিটিউশন, তখন একটু মোলায়েম শোনায়। সো এখানে যে এক্সাম্পল ইউজ করা হয় সেগুলো সবগুলো হচ্ছে ইউফেমিজম। ওকে, তো এখন এই ভদ্রলোকের ওয়াইফ এখন যদি তার হাজবেন্ডকে যদি বলে যে আপনার তো ছাদে মাল নাই, এটা বললে এখন উনি খুব মন খারাপ করবে, তাই না? উনি বলবে যে তুমি আমাকে এই যে কথাটা বলতে পারলা, ওর খুব মন খারাপ হবে, তাই না? কি ভালো লাগবে? মন খারাপ লাগবে। তাহলে সে বলতে পারে যে ইউ আর বিকামিং লিটলি থিন অন টপ, যে তোমার ছাদে মাল একটু একটু কমে গেছে, এইটা একটু বলতে পারে। আসলে কি নাই, ও ছাদে টোটালি মাল নাই। তো যখন আমরা কাউকে বলি ইউ আর বিকামিং আ লিটল থিন অন টপ, তোমার ছাদে একটু লিটল থিন হয়ে গেছে, একটু মাল কমে গেছে, এটা বলে একটু মোলায়েম শোনা জিনিসটা। সো দিস ইজ অলসো এক্সাম্পল অফ ইউফেমিজম। সরাসরি যদি বলি যে তুমি টাকলা, এটা বললে মন খারাপ হবে। তো আমরা যদি কোনো বাচ্চা যদি দেখা যায় সেটা হচ্ছে যে বিভিন্ন রকম ভাবে সে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা বিভিন্ন মস্তিষ্কের বিভিন্ন ডিজিজ আক্রান্ত, এরকম যখন বাচ্চা হয় বা অটিজম রিলেটেড বাচ্চা যদি হয়, তা আমরা যদি কেউ বলি আপনার বাচ্চা অটিস্টিক, এটা বললে খুব একটা রুড একটা ব্যাপার শুনে, তাই না? খুব মন খারাপ হবে, গার্ডিয়ানের মন খারাপ, বাচ্চার মন খারাপ হবে। আমরা বলি স্পেশাল চাইল্ড। আমরা যদি বলি এই প্রতিষ্ঠানে কোনো পাগল ছাগল এখানে চাকরি দেওয়া হয় না, এটা আমরা বলি না নিশ্চয়, আমরা বলবো কি ডোন্ট হায়ার মেন্টালি চ্যালেঞ্জড পিপল, আমরা মেন্টালি চ্যালেঞ্জ পিপল হায়ার করি না, এইভাবে আমরা জিনিসটা বলবো। তাহলে ইউফেমিজম জিনিসটা আমরা বুঝলাম, সিমিলি বুঝলাম, মেটাফোর বুঝলাম। তো চলো, আমার বান্ধবী একটা, সে একটা তোমার ছোটবেলায় এরকম ওর নাম হচ্ছে ইসরাত রিপা, আমার বান্ধবী হয়। তো সে এরকম দেখতাম যে সবসময় এরকম গান গাইতে বলে। এখন এখানে কি মনে হয়, সে বলছে যে সব সাগরের জল যদি কালি হতো, পৃথিবীর সব গাছ লিখনি হইলেও ওর প্রেমের কথাটা লেখা শেষ হতো না। তোমাদের কি মনে হয়, ও কি সত্য কথা বলছে মনে হয়, নাকি অতিরঞ্জিত ব্যাপার স্যাপার করছে মনে হয়, মানে একটু বেশি বেশি বাড়াবাড়ি চাপাবাজি করতেছে মনে হচ্ছে? হ্যাঁ, এটা না মেটাফোরের কথা বলি নাই। মনে হচ্ছে এটা খুবই একটু আমার অতিরঞ্জিত কথাবার্তা বলতেছে যে পৃথিবীর সব সাগরের জল কি লাগবে আসলে? সব সাগরের জল লাগবে, কলম দু তিনটে হলেই তো ওর প্রেমের কাহিনী শেষ হয়ে যাবে, কি বলো? ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে আবার কেউ নক দেওয়ার দরকার নেই, আবার ওকে যে বলে দাও ওর ছবি আমরা এখানে অ্যাড করছি, আবার আমার উপরে চেতে যেতে পারে, যদি আমি জানি না সে ফেসবুক থেকে আমার লেকচারটা দেখে যাচ্ছে কিনা। এগুলোকে বলা হয় অতিরঞ্জিত কথাবার্তা। সে যে উইলিয়াম ওয়াটসন বলতেছে 10,000 স আই এট এ গ্লান্স, আচ্ছা ভাই উনি কি গুনছে যে সে 1 2 3 4 5 এগুলো গুনছে, হেঁটে যে দেখছে এগুলো 10,000 গুনে নাই, তাই না? হয়তো এখানে হয়তো শখানে ছিল বা এরকম 2-300 ছিল, গুনে নাই, না গুনে করে 10,000 দেখছে আই স এট এ গ্লান্স। তাহলে কিসের এক্সাম্পল? এটা হাইপার বোল। হাইপার শব্দের অর্থ হলো বেশি, হাইপার মানে বেশি, হাইপো মানে কম। তো হাইপো মানে হচ্ছে কম, আর হাইপার মানে যেমন বলে হাইপার টেনশন মানে উচ্চ রক্তচাপ, হাইপার মানে বেশি বেশি। ওকে, তো আমাদের মা বাবারা আমাদের সবসময় বলে তোরা আমি হচ্ছে যে হ্যাঁ 1,000 বার কল দিছি, রাইট, ওরা আমরা 1,000 বার কল দিছি, হ্যাঁ, আই হ্যাভ টোল্ড ইউ মিলিয়ন টাইমস, আমি তোমাকে 1,000 মিলিয়ন বার এটা বলছি। হ্যাঁ, আমাদের মা বাবারা বলে যে তোমাকে তো এতবার বলছি, তুমি 100 বার বলে ফেলছি, শুনো না জিনিসটা। সেগুলো হচ্ছে সবগুলো হাইপার বোল। আমরা যদি বলি হিস, এগুলো সব এক্সাম্পল গুলো কালকে এক্সামে কিন্তু আসবে, কিন্তু খুব খেয়াল করে মনোযোগ দিয়ে ক্লাস করো। যদি বলি তোমাকে তো দেখতে 900 বছরের বুড়ার মতো লাগে এবং আমি পুরো গরু খেয়ে ফেলছিলাম, তাহলে এই কথাগুলো হচ্ছে হাইপার বোলের এক্সাম্পল। প্রশ্ন যেরকম থাকবে যে নিচের কোনটা হাইপার বোলের এক্সাম্পল, এভাবে থাকবে, অথবা এরকম থাকবে হি ইজ 9,000 ইয়ার্স ওল্ড, হি ইজ অ্যান এক্সাম্পল অফ
সিমিলি, মেটাফোর, হাইপারবোল, এইভাবে কোশ্চেন গুলো থাকবে। ঠিক আছে, এখন কবি ঈশ্বরগুপ্ত কি বলে দেখো, সে ঈশ্বরগুপ্ত বলল, বন থেকে এলো এক টিয়ে মনোহর, সোনার টোপর শোভে মাথার উপর। সো তো সেই যে কথা বলছে যে টিয়ে মনোহর সোনার টোপর শোভে মাথার উপর, হ্যাঁ, তো এই কথাগুলো হচ্ছে মূলত কি হাইপার বোল, অতিরঞ্জিত কথাবার্তা। মাথার উপরে সে সোনার টোপর করতে আসবে, হ্যাঁ, সোনার ভরি তো এখন প্রায় 70-80 হাজার টাকার মতো। তো আসলে আমরা কিছু হাইপার বোল এক্সাম্পল দেখি, পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। she shed an ocean of tears। তো আহমেদ মাসুম যখন তোমার সে যখন প্রথম প্রেমিকের কাছে ছেঁকা দেয়, তো এখন মাসুম আমার কাছে চাপামারি বললো যে ভাই ও আমার জন্য 1 সমুদ্র জল বিসর্জন করছে। এগুলো হচ্ছে কি 1 সমুদ্র জল বিসর্জন করা যাবে? করা যাবে না। তো এগুলো সবগুলো হচ্ছে যে চাপাবাজি। she shed an ocean of tears। উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ, এগুলো আমরা পড়বো ম্যাকবেথের তার কিছু উক্তি। সো অল দ্য পারফিউমস অফ আরাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। তো ম্যাকবেথের মধ্যে এই ডায়লগটা আছে, মানে সে এত অপকর্ম করছে, বলা হচ্ছে যে আরবের সব পারফিউম ওর হাতে যদি তোমার মাখানো হয়, তাও ওর হ্যালেরি ম্যাকবেথ সে এত আকাম করছে, ওর হাতটা সুটেন করতে পারবে না। এটা তো অতিরঞ্জিত কথা, মানে একটা আতর দিলেই তো আমি হাত সুটেন হয়ে যাবে, কি বলো? 2-1 ফোঁটা দিলে তো হয়ে যাবে, বলতেছে পুরো আরবের সব পারফিউম আনলো হবে না। এগুলো সবগুলো হাইপার বলে এক্সাম্পল। পরীক্ষা আসবে অল দ্য পারফিউমস অফ আরবি উইল নট সুটেন দিস লিটল হ্যান্ড, এটা কিসের এক্সাম্পল? এটা হাইপার বল, সিমিলি, মেটাফোর, এরকম পরীক্ষা আসবে। এখন আসো আমরা একটু কথা বলি অক্সিমোরন। অক্সিমোরন মানে হচ্ছে পরস্পর বিপরীত ভাব, বা যেখানের মধ্যে সিনোনিম অ্যান্টোনিমটা পাশাপাশি থাকবে, কাছাকাছি থাকবে। দেখো জিনিসটা একটু বলি। তো আমাদের স্টুডেন্ট হাসিব হচ্ছে যে ক্লাসে রেগুলারলি ইরেগুলার, ও প্রতি 3 ক্লাস পর পর আসে, একটু নকটক দিয়ে আবার চলে যায়, হ্যাঁ, তাহলে ওকে আমরা বলতে পারি সে হচ্ছে রেগুলারলি ইরেগুলার। হি ইজ কেয়ারলেসলি কেয়ারফুল। তাহলে দেখো বিপরীত শব্দগুলো কি আছে? পাশাপাশি। দিস ইজ অ্যান ওপেন সিক্রেট। এক্সাম্পল গুলো আমরা কিন্তু প্রচুর ইউজ করি। তাহলে এই যে বিপরীত শব্দগুলো পাশাপাশি, অ্যাগ্রিগেট ডিসঅ্যাগ্রিগেট, এই যে পাশাপাশি থাকা, এগুলো বলা হয় অক্সিমোরন। লাইক আমরা যে এটা প্যারাডক্স হয় না? প্যারাডক্স আমরা আসবো সামনে, প্যারাডক্স জিনিসটা কি, প্যারাডক্স আমরা সামনে আসবো। অনেকেই আমরা এরকম দেখি যে কেয়ারলেসলি কেয়ারফুল, কিভাবে জানো? তোমার হচ্ছে যে সো তোমার পাপিয়া, তো একবার ওর ইচ্ছে হইলো, সে হচ্ছে ওর আম্মাকে, ও একটা দাবি দেওয়া করছে, ওকে একটা আইফোন কিনে দিতে হবে। এখন আইফোন কিনে দিতে ওর আম্মা কই তোর কি আইফোন কিনে দিব, তুই তো একদম বিশেষ ক্যাটারাস নাই, ওর আম্মা কিনে দিচ্ছে না। এখন সে এটার জন্য সে চিন্তা করলো আমাকে ভয় লাগাবে, হ্যাঁ, সে কি করছে, এরকম এক পাতা ঘুমের ওষুধ নিছে, এক পাতা কি নিছে, ঘুমের ওষুধ নিছে, নিয়া 9:30 জানালা দিয়ে ফালা দিছে, ফালা দিয়ে আর অর্ধেকটা খাইছে, খাইয়া শুয়ে আছে। এই যে পাতাটা কি করছে, এটা এটা খাটের নিচে রেখে দিছে, যাতে আম্মা যাতে দেখে এক পাতা ঘুমের ওষুধ খাইছে, আসলে সে অর্ধেক খাইছে, 9:30 ফালা দিছে ওখান দিয়া। তো ও হচ্ছে আসলে কি কেয়ারলেসলি কেয়ারফুল। বুঝতে পারছো না এক্সাম্পলটা? ওকে, করে অনেকে, আমি জাস্ট তোমাদেরকে বলে দিলাম আর কি, একটা টিপস শিখে দিলাম। এরকম তোমার যদি কোনো দাবি দেওয়া থাকে, কখনো এরকম ভয় লাগাতে চাইলে পুরোটা খাই ফেলবে না, একটু খাবা, বাকিগুলো ফালা দিবে জানালা দিয়া, তারপরে ভাব দেবো তুমি অনেক খাইছো, তুমি মারা যাচ্ছ। অক্সিমোরনে কি থাকে? সিনোনিম অ্যান্টোনিমটা পাশাপাশি থাকে অক্সিমোরনে। এখন যদি দূরে দূরে থাকে, তাইলে হ্যাঁ কেয়ারফুলি কেয়ারলেস হতে পারে, হ্যাঁ কেয়ারফুলি কেয়ারলেস হতে পারে অক্সিমোরন। দূরে দূরে থাকলে তাকে বলা হয় এন্টিথিসিস, যেখানে সিনোনিম অ্যান্টোনিম কি থাকবে? দূরে দূরে থাকবে। তাহলে আসো শাখাওয়াতি পেশেন্ট পাই। ওকে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, দূরে দূরে আছে বিপরীত শব্দগুলো। সো ম্যান প্রপোজেস, আর গড কি করে? ডিসপোজ করে। সো দেখো দূরে দূরে আছে। টু আর ইজ হিউম্যান, সো ভুল হচ্ছে মানবীয়। আর টু ফরগিভ ইজ ডিভাইন, তো ক্ষমা হচ্ছে যে স্বর্গীয়। তো তুমি যদি কখনো কোনো আকাম করে ফেলো, তারপরে তুমি তোমার খুব প্রিয় মানুষের কাছে যাই বলবা টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। ভুল হচ্ছে মানবীয়, আমি যেহেতু মানব ভুল করে ফেলছি, আর তুমি ক্ষমা করে তুমি প্রমাণ করো তুমি একটা স্বর্গীয় আচরণ করছো, টু ফরগিভ ইজ ডিভাইন। এগুলো আমরা পড়বো আলেকজান্ডার পোপের তার যে
তাকে নিয়ে যখন পড়বো তখনই ডায়লগটা আসবে। এইখানে যেহেতু লিটারি ট্রান্স করতেছে সেখানে আমরা জন্য পড়ার দরকার নাই। এগুলো হচ্ছে এন্টিথিসিসের এক্সাম্পল। টু আর এবং টু ফর দুটা কি বলে শব্দ। আর্থিক বুঝে ক্ষমা করে না, না আচ্ছা আমরা খুব দুঃখ প্রকাশ করতে চাই এটা যে ক্ষমা করা নাই ও আসলে স্বর্গীয় নাই, এই জন্য ক্ষমাটা করে নাই। স্বর্গীয় হলে সে ক্ষমা করে দিত, তো তুমি আফসোস করো না তার জন্য। ওকে, আমরা দোয়া করতেছি যাতে তুমি স্বর্গীয় লোকজন যাতে আসে তোমার। আসলে আইরনি, হ্যাঁ আমরা অনেক সময় এরকম মানে খোঁচা মেরে মেরে আমরা কথা বলি, হ্যাঁ মনে করি আমাদের মা বাবা অনেক সময় বলে তুই তো পড়াশোনা করে উড়ে ফেলতেছিস, অনেক পড়াশোনা হয়ে যাচ্ছে তোমার, হ্যাঁ তুমি তো অনেক পড়াশোনা করে ফেলতেছো। এই কথাটা মানে কি আসলে খোঁচা মারতেছে না, বাবা তুমি তো অনেক পড়াশোনা করো এখন, এটা মানে খোঁচা মারতে আসলে বুঝাতে চাচ্ছে কি, বুঝাচ্ছে আমরা আসলে পড়াশোনা করি না, অথবা আমরা অনেক সময় আমাদেরকে এরকম খোঁচা মারতে চাই। এটা হলো আইরনি, যেখানে মধ্যে অনেক খোঁচা মেরে কাউকে কথা বলা। তো আমরা যখন বলি যে চেয়ারম্যানের চরিত্র ফুলের মতো পবিত্র, তো আসলে আমরা এক্স্যাক্টলি ফুলের মতো পবিত্র বুঝাতে চাই না, একটু খোঁচা মারলাম তাই না, চেয়ারম্যানকে এরকম অনেক সময় খোঁচা মেরে কথাবার্তা বলি, যদিও তোমার সব চেয়ারম্যানের জন্য না। আমাদের এখানে কোনো চেয়ারম্যান না, তোমরা না, তোমরা কি চেয়ারম্যান আছো? কারণ এখন তো অনেক ইয়াং চেয়ারম্যান, তুমি থাকলে তুমি না অন্য লোকজন আর কি, তুমি চেয়ারম্যান হিসেবে ভালো হইতে পারো, অন্য লোকজন আমাদের ক্লাসের চেয়ারম্যান থাকলে তারা না। না এখন তো অনেক ইয়াং চেয়ারম্যান হয়ে যায়, আমার এক আমার ফ্রেন্ড একটা কমিশনার হয়ে গেছে তোমার বিসিএস। সো এখন তো ও বলতেছে যে দোস্ত হাউ ডু আই লুক ইন এ টাই, টাইটা আমাকে দেখতে কেমন লাগে। ও বলতেছে কি জিনিস বলতেছে, তো প্লেতে লিটারেচারে কনসিস্টেশনে বলা হয় না আইরনি, হ্যাঁ বলা হয়। সো তোমার ও বলতেছে ও ইউ আর পারফেক্ট, ইটস আ টাই দ্যাটস নট ওর্থ ইউ, ও তুমি কিন্তু পারফেক্ট, টাইটা তোমার যোগ্য না। এটা দ্বারা আসলে সে করে কি মারতেছে, ওরা একটু খোঁজা মারতেছে, ওরা খোঁজা মারে বলতেছে তোমার মানে টাইটা ওরা যে মানা নেই, এটা সে খোঁজা মারে বলতেছে জিনিসটা। আম, এটা অবশ্য আয়রনের বোঝা যাচ্ছে এখানের মধ্যে দিস ইজ কলেজ অফ আর্কিটেকচার এন্ড প্ল্যানিং, বোঝা যাচ্ছে অনেক ভালো আর্কিটেকচার এখানে পড়ায়, কি বলো, অনেক ভালো আর্কিটেকচার এন্ড প্ল্যানিং এখানে হয়, অনেক সুন্দর প্ল্যানিং। তোমার মেটাফোর দুটো একই জিনিসের মধ্যে কম্পারিজন বোঝা না, দুটো আলাদা জিনিসের মধ্যে কম্পারিজন বোঝা যায় কি। ওকে, বোঝা যাচ্ছে এখানে খুব ভালো প্ল্যানিং আর্কিটেকচার হয়, যেখানে কলেজের সিটা এদিক দিয়ে চলে আসছে, অনেক ভালো প্ল্যান হয়েছে। তারপর আমরা কিছু তো ওয়াটার ওয়াটার এভরিওয়ার, নট এনি ড্রপ টু ড্রিঙ্ক, সবদিকে পানি কিন্তু পান করার মতো একটা ফোঁটাও নাই। ওকে, এখন আমরা চলে আসবো পার্সোনিফিকেশন কি জিনিস। পার্সোনিফিকেশন মানে হচ্ছে তুমি কোনো ব্যক্তি কি করে, ব্যক্তি হাসে, ব্যক্তি কাঁদে, ব্যক্তি গান গায়, ব্যক্তি ভয় পায়, তাই না, এটা ব্যক্তির কোনো গুণাবলী। তা আমরা যদি কোনো বস্তুগত জিনিসকে কোনো ব্যক্তির মতো তুলনা করি বা বিবেচনা করি, তারা বলা হয় পার্সোনিফিকেশন। এখন ধরো এই সিঙ্গারকে চিনো তোমরা কেউ? এখন সে বলতেছে যে চিনো অনেকে না, আচ্ছা সে বলছে আকাশ কাঁদে বাতাস কাঁদে। আচ্ছা এখন তোমরা আমাকে বলো এই যে কান্নাকাটি করা এটা কি আকাশের কাম? এটা কোনো জীবজন্তু তাই না, মানুষের, এটা মানুষের কাম কাঁদা, কারণ নিশ্চয় তোমার মেঘের তো আর ওই কান্না গ্রন্থি নাই তাই না, লেক্রিমাল ল্যান্ড ওদের নাই, ওরা কেমনে কাঁদবে? তাহলে সে এই কান্নাকাটি যে মানুষের যে কাজ, এটারে সে ওই আকাশ বলতেছে, আকাশকে তুলনা করছে, আকাশের দিকে নিয়ে গেছে সে। তো এখন এই যে মানুষের যে কাজটা, মানুষের যে গুণাবলী, এটা সে বস্তুর মধ্যে সেখানের মধ্যে দিচ্ছে, দিস ইজ কল্ড পার্সনিফিকেশন। চলো আমরা আরো কিছু এক্সাম্পল আমরা দেই। তাহলে আসলে হ্যাঁ সোনু নিগমের গান থেকে যেটা আসছে তোমার দ্য স্কাই ইজ ক্রাইং, আকাশ কাঁদে, দ্য থার্স্টি আর্থ সোকস অফ দ্য রেইন, তৃষ্ণার্ত যে পৃথিবীটা সে বৃষ্টিকে শোষণ করে নিচ্ছে। তৃষ্ণা তোমার পৃথিবীকে পানি খায়, সে পানি খায় না, এরকম পানি শোষণ করবো থেকে। ব্যক্তির একটা গুণাবলী আমি বস্তুর উপরে আরোপ করলাম। স্মাইলিং সিজন, ঋতু তো হাসতে পারে না, হাসে তো মানুষ, তাহলে আমরা ব্যক্তির সাথে তোমার ব্যক্তির গুণটার উপর আরোপ করলাম। দ্য অ্যাংরি সান, রাগান্বিত সূর্য, দ্য থ্রেটেনিং স্কাই, দ্য হ্যাপি পিরিয়ড, এই যে এক্সাম্পল গুলো, এগুলোকে আমরা বলতে পারি পার্সনিফিকেশন। এখন আসো আমরা যদি বলি she was wide-eyed wondering while she waited for Walter to awaken। তুমি দেখো সব জায়গায় আমরা কি করছি, আমরা যে কনসোনেন্টটা
ডব্লিউটা, হ্যাঁ, সবগুলো শব্দের মধ্যে রিপিটেশন হচ্ছে। সো সবার শুরুতে রিপিটেশন হচ্ছে, এটাকে বলা হয় এলিটারেশন। সো রিপিটেড কনসোনেন্ট সাউন্ড অকারিং এট দ্য বিগিনিং অফ ওয়ার্ডস অর উইদিন ওয়ার্ডস হতে পারে, এটা বলা হয় এলিটারেশন। বাংলা যাকে বলা হয় অনুপ্রাস। সো আমরা যদি বলি কিথ এন্ড কিন, সো শুরুতে এই দুটা কে আছে। সো উইলফুল ওয়েস্ট মেক্স উফুল ওয়ান্ট, ডব্লিউ আছে। রাউন্ড দ্য রাগড রক্স দ্য র্যাগড রাস্কেল র্যান, সবগুলো আর আছে, এগুলো সবগুলো হচ্ছে অনুপ্রাসের এক্সাম্পল। তো ফেয়ার ইজ ফাউল, ফেয়ার ইজ ফাউল and foul is fair, সবগুলো এফ আছে। however through the fog and fill the air, সবগুলো শুরুতে এফ আছে। তো এটা একটা এক্সাম্পল এলিটারেশনের। Prunella, a proud prissy princess, plans to marry a pin-headed prince, will pamper her until a wise old woman's spell puts a purple peanut on the princess' pretty nose. সুন্দর কথা বলছে না? পাখি পাকা পেঁপে খায়, একজন বলে ফেলছে পাখি পাকা পেঁপে খায়। সো এটা তোমরা তুমি কেমন দ্রুত বলতে পারো এটা একটু ক্লাস শেষে একটু প্র্যাকটিস করে ফেলবা, হ্যাঁ, তুমি কত দ্রুত এটা বলতে পারো। তুমি দরকার হলে একটু রেকর্ড করে আমাদের একটু পাঠাও, আমরা শুনবো তুমি কেমন দ্রুত উচ্চারণ করতে পারো, ঠিক আছে? যেমন বলি আমরা যে তোমার হচ্ছে যে কাক কালো কোকিল কালো, কালো কন্যার কে, সবগুলা ক দিয়ে। তো আমরা একটা সোনালী কাবিন থেকে আমরা এরকম একটা অনুপ্রাস নিয়ে আসছি। বাঙালি কৌমের কেলি কল্লোলিত কর কলাবতী, জানতো না যা বাদশায়নার যত আর্যের যুবতী, সবগুলো এখানের মধ্যে ক আছে। সবগুলো অক্ষরে থাকা লাগবে না, সবগুলো অক্ষরে থাকা লাগবে না, শব্দের মাঝখানে তোমার অনেকগুলো শব্দের মধ্যে থাকলে হবে। এখন আসো আমরা যদি এলিটারেশনের সাথে যেটা আমাদের গ্যাঞ্জাম লাগবে সেটা হচ্ছে এজোনেন্স। এজোনেন্সের মধ্যে আমাদের একটু গ্যাঞ্জাম লাগতে পারে। The words do share the same vowel sound, ওখানে ছিল কনসোনেন্ট, বাট starts with different consonant sounds unlike alliteration। তাহলে দেখো এই এখানের মধ্যে কি ব্যঞ্জন বর্ণ আছে, তাই না? ব্যঞ্জন বর্ণ সবগুলো শুরুতে। সো এখানের মধ্যে সবগুলো কি কনসোনেন্ট সাউন্ড শব্দের শুরুতে, সবগুলো কনসোনেন্ট শব্দের শুরুতে। এখানে বলছি আমরা কনসোনেন্ট না, ভাওয়ালটা রিপিট হবে, তবে সেটা শব্দের মাঝখানে হতে পারে। আমরা যদি বলি আ হোস্ট অফ গোল্ডেন ডেফোডিলস, ও আছে। beside the lake beneath the trees, fluttering and dancing in the breeze। সো এই যে ও আছে, ও আছে, এই যে ই আছে, ই আছে, ই আছে, সো ভাওয়াল সাউন্ড রিপিটেশনকে বলা হয় অ্যাসোনেন্স। সো দোজ লেজি হেজি ক্রেজি ডেজ অফ সামার, I recall Central Park in fall, so rock around the clock, the rain in Spain stays mainly in the plain। সো এই যে ভাওয়েল সাউন্ড যে তোমার বারবার তোমার রিপিটেশন হচ্ছে, এগুলো বলা হয় এজোনেন্স। আশা করি আমরা এসোনেন্স এবং এলিটারেশন পার্থক্য বুঝতে পারছি। এসোনেন্স মানে ভাওয়েল সাউন্ডটা রিপিটেশন হয়, হ্যাঁ, ভাওয়েল সাউন্ড। এটা কি অলওয়েজ মাঝখানে আর লাস্টে হয়? হ্যাঁ, লাস্টে হতে পারে, মাঝখানে হতে পারে। এখন আসো আমরা একটু অনুকরণ নিয়ে কথা বলি। তোমরা বাংলা ব্যাকরণের মধ্যে পড়ছিলা ঝন ঝন ঠন ঠন, তাই না? তো ধ্বনির অনুকরণে যদি কোনো শব্দ গঠন করি যেখানে রিদম থাকবে তাকে বলা হয় অনোম্যাটোপিয়া। সরি। সো জিঙ্গেল জিঙ্গেল, হিস হিস, ক ক, হ্যাঁ, এজন্য যে কোনো অবস্থান হতে পারে। চলো আমরা এখন একটু ক্লাইম্যাক্স নিয়ে কথাবার্তা বলি। বিউটিফুল মাইন্ড মুভিটা আমি স্পয়লার দেব না, আমরা কি কেউ দেখছি এখানে? দেখছো এখানে কেউ? আচ্ছা, সো আমরা যারা দেখি নাই, তুমি মুভিটা দেখো, খুব ভালো লাগবে। তুমি মুভিটা দেখলে অনেক ভালো লাগবে। শুধু তো তোমার ওই যে কি নাম মুভি বেরোছে কয়েকদিন আগে, তোমার ওই যে ফেস্টিভ্যাল টেস্টিভ্যাল যে পাইলো, যে কি নাম মুভিটার নাম? হুম, রেহানা মরিয়ম, হ্যাঁ ঠিক আছে, রেহানা মরিয়ম। ওগুলা ছাড়াও, ওগুলো দেখবো, ওগুলো ছাড়াও তুমি একটু ভালো মুভি টুভি দেখা উচিত। শুধু ফেস্টিভ্যাল টেস্টিভ্যাল এগুলো ছাড়া ভালো মুভি দেখা উচিত। আচ্ছা, এখন আসো
এই মুভিটা যারা দেখছো সেখানে কি হয়, তুমি একটা ঘটনা জানতেছো জানতেছো জানতেছো, তোমার মধ্যে একটা আগ্রহ ক্রিয়েট হচ্ছে, ইন্টারেস্ট গ্রো করতেছে তোমার মধ্যে। তুমি বুঝতে চেষ্টা করতেছো যে ঘটনা কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে জানতে চাচ্ছ, জানতে জানতে তুমি একটা টপ উঠে যাচ্ছে ঘটনার, যে কি হচ্ছে এখানের মধ্যে, কি হচ্ছে, ঘটনাটা এরকম হচ্ছে কেন, কি জানতে চাচ্ছ, প্রচন্ড আগ্রহ তোমার। এরপরে এখানে গিয়ে তুমি যখন জানতে পারো যে এখানে একটা ঘটনা ঘটছে, ঘটনাটা তোমাকে এখন এখানে ডিরেক্টর বলে দিছে তোমাকে যে এখানে এই ঘটনাটা ঘটছে, এর আস্তে আস্তে তুমি এই ঘটনা দিয়ে তুমি আস্তে 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 তোমার ইন্টারেস্টটা তোমার মিটাতে থাকো, আস্তে আস্তে মিটায় আবার তুমি আগের অবস্থানে ফিরে চলে আসছো। তাহলে এই যে এট দ্য হাইট অফ দ্য প্লট যেটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় তারা বলা হয় ক্লাইম্যাক্স। ওকে, আমরা যেটাকে বলি যে কাহিনী বা নাটকের চরম পরিণতি। সো ভেনি ভিডি ভিসি, এলাম দেখলাম, দর্শকের মধ্যে আগ্রহ জাগতেছে যে এলাম দেখলাম এরপরে কি করলাম, এরপর জয় করলাম, ভেনি ভিডি ভিসি। সো কি হয় ক্লাইম্যাক্সে, এটা কখন ঘটে, ইট হ্যাপেন্স এট দ্য হাইট, এট দ্য হাইয়েস্ট পয়েন্ট। সো আই কেম, আই স, দর্শকের মধ্যে আগ্রহ যাচ্ছে, কি আগ্রহ যাচ্ছে, আমি আসলাম দেখলাম এরপরে কি, আই কনকোয়ার্ড, হি স্মাইলড, আচ্ছা, হি লাফড, হ্যাঁ এরপরে কি হয়েছে, এরপরে সে জোরে একটা চিৎকার দিয়েছে, রোয়ার্ড, উই প্ল্যান্ড, পরিকল্পনা করছিলাম, উই লেভার্ড। তো দর্শকের মধ্যে একটা উত্তেজনা যাচ্ছে, শান্তনু বলছে আসলাম দেখলে খুব গেল আমাকে, উই প্ল্যান্ড উই লেভার্ড, হ্যাঁ এরপরে কি করছে, আপনি কি পাস করছেন এরপরে, হ্যাঁ উই সাকসিডেড ইন আওয়ার মিশন। এগুলো হচ্ছে আমাদের কিসের এক্সাম্পল, ক্লাইম্যাক্সের এক্সাম্পল। এখন আসো আমরা একটু জানি এলিজি। এলিজি হচ্ছে পোয়েম অফ সরো এন্ড মোর্নিং, হ্যাঁ কান্নাকাটি রিলেটেড যে তোমার কবিতা তারা বলা হয় এলিজি, যাকে আমরা বলতে পারি যে শোকগাথা কবিতা, পোয়েম অফ লেমেন্টেশন এন্ড মোর্নিং যাকে আমরা বলতে পারি। হ্যাঁ, সো সাম ফেমাস এলিজি ইউজুয়ালি কারো মৃত্যুতে লেখা হয়, কাউকে স্মরণ করে লেখা হয়। হ্যাঁ, সো এডমন্ড স্পেন্সার রেস্ট্রোফেল, জন মিল্টনের লাইসিডাস, পার্সি বিজি শেলির অ্যাডোনিস এবং আলফ্রেড টেনিসনের ইন মেমোরিয়াম। ক্লাইম্যাক্স এক্সাম গুলো বুঝলো না ভাস্কর, আচ্ছা ভাস্কর বলছে ক্লাইম্যাক্স এক্সাম গুলো বুঝলো না ভাস্কর, আমি যখন বলতেছি যে আই কেম, আই স, আমি আসছি, আমি এলাম, আমি দেখলাম, এরপর দর্শকের মধ্যে কি হয়েছে, একটা উত্তেজনা কাজ করতেছে না, তা আপনি আইসেন দেখছেন এরপরে কি করছেন আপনি, এরপর আমি জয় করলাম, হ্যাঁ দর্শক উত্তেজনাটা আমি এখন মিটালাম। এখন তুমি ধরো তোমার তোমার নাতি পুত্রে তুমি গল্প বলতেছো যে দাদু আমি হচ্ছে যে বিসিএস এর জন্য প্ল্যান করছিলাম, হ্যাঁ অনেক কঠোর পরিশ্রম করছিলাম, এই পর্যন্ত তুমি বললা, তোমার নাতি তোমার কি বলবে, দাদু এরপরে কি হয়েছিল, আপনি কি পাস করছিলেন, তাই না, ওর একটা উত্তেজনা ক্রিয়েট হবে যে তুমি খুব ইয়ে করলা যে দাদু আমি একটা পিটিও নামে একটা কোচিং এ তখন কোচিং করতাম জুয়েলের বিসিএস এর জন্য অনলাইনে, করোনা ভাইরাস আসছিল পৃথিবীতে তখন, তাই না, তাহলে এই যে তোমার যে উত্তেজনা ক্রিয়েট হচ্ছিল, তো এরপরে তো উত্তেজনা মিশে বলে হ্যাঁ আমি মিশনে সাকসেসফুলটা হয়েছিলাম। সমাজ বলছে হি হি, উই উই, আচ্ছা এগুলো কি এলিটারেশনও বলা যাবে একসাথে, হ্যাঁ যদি কনসোনেন্টটা তোমার যেহেতু একসাথে আসতে পর এলিটারেশন বলা যাবে। ওকে, সো এগুলো টিএম করে ফেলতে হবে, টিএম মানে ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে, কালকে পরীক্ষার মধ্যে কিন্তু আসবে নিচের কোনটা এলিজি বা অ্যাস্ট্রোফেল কে লিখছে বা লাসিরাস কে লিখছে বা পার্সি বিদেশি কোনটা লিখছে, হ্যাঁ এগুলো কালকে এক্সামের মধ্যে আসবে, টিএম করে ফেলতে হবে। সো এলিজি রিটেন অন কান্ট্রি চার্ট হিয়ার, অত্যন্ত বিখ্যাত এলিজি, এটা হলো থমাস গ্রে লিখছে। এখন আসো ডার্স। তো ডার্স হচ্ছে আমরা, আচ্ছা তোমরা কি খুব বিলাপ ধ্বনি কেউ শুনছো, যে খুব বিলাপ করতে শুনছো কিনা কোথাও, যে লোকজন যখন মারা যায় তখন বিলাপ করে, তাই না, বিভিন্ন রকমের, হ্যাঁ যারা খুব পীরের ভক্ত যদি কেউ থাকো দেখবে পীরের মৃত্যুর পরে পীরের ভক্তরা এখানের মধ্যে পীরকে দিয়ে ওখানের মধ্যে তারা বিলাপ করে, হ্যাঁ গ্রামের মহিলারা বিলাপ করে, আর এই কত ভালো লোক আসিল রে এরকম দিয়া বিলাপ করতে থাকে। এই যে কোনো মৃত মানুষকে সামনে রেখে বা মৃত মানুষকে সামনে রেখে তোমার যে একটা বিলাপ, তোমার মেডিসিন রাইট হসপিটালে নাইট করতে দেখা যায়। সো এই যে একটু মনের ভাব প্রকাশ করতে হচ্ছে যে বিলাপ, এটা বলো ডার্চ। সো এটাও আর সং অফ সোর এন্ড মর্নিং। এলিজি মানে হচ্ছে কবর কবিতা পড়ছো না,
যেখানে কোনো মৃত ব্যক্তি স্মরণে আমরা কোনো শোকগাথা লিখতেছি, সেটা হচ্ছে তোমার, সেটাকে আমরা বলতে পারি তোমার এলিজি। ডার্জ মানে হচ্ছে বিলাপ ধ্বনি। ইসরাত জাহান সম্ভব বলছে শহরের কান্না কেমন, আমি জানি না শহরের কান্না কেমন, আমি শহরের কান্না দেখি না কাউকে, আমি জানি না আসলে সম্পা। তো এই যে সুয়াচান পাখি, তাই না, এখানের মধ্যে তোমার, তুমি জানো গানটা রাইটার কে, জানো কিনা কেউ? এই গানটার রাইটার হচ্ছে উকিল মুন্সি, রাইট। তো উকিল মুন্সি, এটা নিয়ে অবশ্য তোমার বিভিন্ন রকম কথাবার্তা আছে। বলাই থাকে উকিল মুন্সি তার যখন তার পীর যখন সে মারা যায়, কেউ বলছে তার ওয়াইফ মারা যায়, ওকে। এটা নিয়ে অবশ্য তোমার ব্যাপক বিতর্ক আছে যে সে কোন প্রেক্ষাপটে লিখছিল। তো যাই হোক, সে মানে কারো মৃত্যু শয্যায় এটা গাচ্ছিল বা এটা লিখছিল এটা। তো এগুলো হচ্ছে সব ডার্জের এক্সাম্পল। এখন হচ্ছে হোয়াট ইজ বালাদ। তো বালাদ হচ্ছে এটা একটা, আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, যে গান কি কবিতা? বার্লিনি যে বলছে উনি নাকি প্রেজেন্ট ছিল ওইখানে, ভার্সিটি প্রেজেন্ট ছিল না, গান কি কবিতা? রাইট, গান একটা কবিতা। আচ্ছা কোন রাইটার কি তোমার গান লেখার জন্য নোবেল প্রাইজ পেয়েছে এরকম কেউ আছে? জানি না, এরকম কাউকে চিনি? গান লিখছে কিন্তু সাহিত্য নোবেল প্রাইজ পাইছে, চিনি কাউকে আমরা? হ্যাঁ, কি নাম? বব ডিলান, রাইট, বব ডিলান। মাসুম বলছে রবি ঠাকুর গীতাঞ্জলি তো মনে হয় গাওয়ার জন্য লেখা হয়েছে না? ওকে, বব ডিলান, হ্যাঁ বব ডিলান সিঙ্গার, এবং উনি গানে লিখছে। সো উনি সাহিত্য নোবেল পেয়েছে। তো বালাদ হচ্ছে মূলত এটা একটা সং আর সং লাইক পোয়েম। এখন শুধু সং হলে কি বালাদ বলা যাবে? এখন শুধু গান, সব গান কি তুমি বালাদ বলবে তাহলে? না, দ্যাট টেলস আ স্টোরি, যেটা একটা স্টোরি বলে। সো আমরা সেটাকে বলতে পারি বালাদ। এখন বালাদের, তুমি তো সব গানকে আমরা হচ্ছে বালাদ বলবো না, হ্যাঁ পুঁথির মতো, রাইট, পুঁথির মতো। নিহাল বলছে এলিজি ভার্সেস ডার্স। আচ্ছা আমি নিহালের কোশ্চেনটা নিচ্ছি। নিহাল বলছে ভাই এলিজি এবং ডার্স দুটার মধ্যে পার্থক্য কি? দেখো, এলিজি হচ্ছে কোন লোক মারা গেছে, দাফন টাফন হয়ে গেছে, অনেক আগে মারা গেছে, এখন তাকে উদ্দেশ্য করে শোকগাথা লেখা হচ্ছে, দিস এলিজি। আর ডার্স মানে হচ্ছে একজন লোক এখন তার ডেড বডির সামনে রেখে মানুষ বিলাপ করতেছে, আরে কি ভালো লোক আসলো রে, এটা বলে যে তোমার যে সুরেলা কণ্ঠে যে তোমার শোক প্রকাশ করতেছে, সুয়াচান পাখি, হ্যাঁ সুয়াচান পাখি যে গাচ্ছে সে ডেড বডিকে সামনে রেখে, যাকে বিলাপ ধ্বনি বলি আমরা, বিলাপ। আচ্ছা আজকে ক্লাসের সাথে আমি তোমাকে একটা এরকম একজন পীর মারা যাওয়ার পরে তার ভক্তরা কিভাবে বিলাপ করে, আমি তোমাকে একটা ভিডিও দিব, তুমি দেখো, হ্যাঁ ওখানে বুঝতে পারবা তাহলে হোয়াট ইজ ডার্স। আমি কি বুঝতে পারছি ডার্স কি জিনিস? মৃত ব্যক্তি সামনে রেখে বুঝতেছে, বিলাপ করতেছে লোকজন, দিস ইজ ডার্স। বালাদকে আমরা বাংলায় বলতে পারি গীতি কবিতা, যেটা গীতি কবিতা বলতে পারি আমরা। এখন আসো, সব গান কি বালাদ হয়ে যাবে? গাথা, হ্যাঁ সব গান তো বালাদ হবে না, বালাদের কিছু বালাদের একটা কাহিনী থাকবে, এখানের মধ্যে একটা একটা কাহিনী লাগবে। তো এখানে কিছু 4 লাইন, যাকে আমরা বলি কোয়াট্রেইন বা 4 লাইন স্ট্যান্জা থাকে। তো যেখানে ইউজুয়ালি দ্বিতীয় লাইন এবং চতুর্থ লাইনের মধ্যে মিল আছে। অফেন ফার্স্ট এন্ড থার্ড লাইন হ্যাভ 8 সিলেবেল, আর সেকেন্ড ফোর্থের মধ্যে 6 সিলেবেল। তবে নট এ হার্ড এন্ড ফাস্ট মাস্ট হ্যাভ, যে বালাদ হইতে হইলে এরকম নিয়মকানুন মানা লাগবে, বিষয়টা এরকম না, এরকম নিয়মকানুন ছাড়াই তোমার বালাদ হইতে পারে। সো বালাদের যে স্টানজা বললাম আমরা, 4 লাইনের স্টানজা থাকলো। তাহলে দেখো এখানের মধ্যে হি হ্যাড এ রোজ ইনটু হিজ হ্যান্ড, হি গেভ ইট কিসেস 3। এটাকে যদি আমি এ বলি, এটাকে যদি আমি বি বলি, and reaching by the nut brown bride laid it on fair Annette's knee, তাহলে এই দেখো এই লাইনের সাথে এই লাইনের মিল আছে, তাই না? সেকেন্ডের সাথে চতুর্থ লাইনের মিল আছে, ঠিক আছে? সনেট তো এরকম, সনেট তো তোমার 14টা লাগবে, সনেট আমি সামনে আসবো। এরকম নিয়ম করে যে মানতে হবে এরকম না, কিন্তু তোমার হার্ড এন্ড ফাস্ট রুলস না, কিন্তু ইউজুয়ালি এরকম নিয়ম কানুন থাকে। এখন আসো ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্স মানে কোনো কিছু মিল টিল নাই, অন্তমিল নাই, হ্যাঁ আমরা যেটাকে বলি বাংলায় অমিত্রাক্ষর ছন্দ, হ্যাঁ যেখানে কোনো রানিং এন্ড নাই, তাকে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স।
সে এপিক। মহাকাব্য তোমাদের পড়ানো ছিল বাংলায়, তাই না? ম্যাডাম বলছিল যে মহাকাব্য যেখানে একটা লং স্টোরি থাকে, লম্বা একটা গল্প থাকে, যেখানে একটা, আচ্ছা এপিক গুলো কি করুণ রস থাকে নাকি বীর রস থাকে? কোনটা প্রাধান্য পায় এপিকের মধ্যে, মহাকাব্যে? বীর রস প্রাধান্য পায় নাকি করুণ রস প্রাধান্য পায়? বীর রস। কোন একটা হিরোইক ডিটস নিয়ে এখানে মেজাবিন বলছে করুণ রস, না মেজাবিন এপিকের মধ্যে বীরের কাহিনী এখানে প্রাধান্য পায়, বীর রস প্রাধান্য পায়। সো কোন হিরোইক ডিটস এখানের মধ্যে প্রাধান্য পাবে, এগুলো বলা হয় এপিক বা মহাকাব্য। তো আমরা এপিকের সংজ্ঞা বলতে পারি, এপিকটা হচ্ছে একটা লং ন্যারেটিভ পোয়েম যেটা আমাদের একটা হিস্ট্রি নিয়ে এবং ন্যাশনাল হিরোর অ্যাসপিরেশন একটা গ্র্যান্ড স্টাইলে আমাদেরকে বর্ণনা করে। অথবা বলতে পারি লং ন্যারেটিভ পোয়েম ডিলিং উইথ হিরোইক থিমস এন্ড অ্যাডভেঞ্চার, এগুলো নিয়ে কথাবার্তা বলে, এগুলো হচ্ছে যে এপিক। পরীক্ষায় আসবে a long narrative poem dealing with heroic themes and adventure, হ্যাঁ, is এখানে আমরা লিখে দিব ডার্জ, এলিজি, এপিক, হ্যাঁ, এরকম অপশন দিয়ে দিব। তাইলে এটা হচ্ছে, আমি কোশ্চেন ফার্স্ট করে দিলাম, এরকম প্রশ্ন আসবে যে সংজ্ঞা দিয়ে দিব, তারপর অপশনের থাকবে এটা কি জিনিস। সো দুই ধরনের মহাকাব্য তোমার থাকে। একটা হচ্ছে মানুষের মুখে মুখে জেনারেশন থেকে জেনারেশনে একটা কাহিনী পাস হইতেছে, পরে কে একজন লিখে ফেলছে, যেমন হোমারের ইলিয়াড অ্যান্ড ওডিসি। জিনিসটা কি, মানুষের মুখে মুখে এটা জেনারেশন থেকে জেনারেশন পাস হইছে, দাদা বলছে নাতিকে, নাতি তার পোলাকে, তার পোলা তার পোলাকে, তার পোলা তার পোলাকে, এইভাবে জেনারেশন থেকে জেনারেশন পাস হইছে, পরে কেউ লিখে ফেললো। সো দিস ইলিয়াড অ্যান্ড ওডিসি। আর সেকেন্ডারি এপিকটা কি জিনিস, যেটা হইছে এরকম কোন লোকগাথা না যেটা নিজে থেকেই বানায় বানায় লিখছে, প্রাইমারি এপিক থেকে তোমার কোনো উৎসাহিত হয়েছে, বা প্রাইমারি এপিক থেকে সে তোমার হচ্ছে মোটিভেটেড হয়ে সে নিজে একটা কাহিনী ফাঁদছে, সেটা হচ্ছে সেকেন্ডারি এপিক। যেমন ভার্জিলের ইনিড, এটা একটা সেকেন্ডারি এপিক। বা তোমার দান্তের ডিভাইন কমেডি, এটা একটা সেকেন্ডারি এপিক। পরীক্ষার মধ্যে আমরা কোশ্চেন দিব নিচের কোনটি এপিকের এক্সাম্পল, হ্যাঁ, অথবা নিচের কোনটি প্রাইমারি এপিকের এক্সাম্পল, এরকম পরীক্ষা কোশ্চেনের মধ্যে থাকবে। সো প্রাইমারি এপিক হচ্ছে ইলিয়াড এন্ড ওডিসি। সো তোমার আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লক, হ্যাঁ, এগুলো ফেরি কুইন, এডমন্ড স্পেন্সারের, তারপরে তোমার হচ্ছে যে এই যে হোমার, ইলিয়াড এন্ড ওডিসি, এসব বলেছে এপিক। এটা অনেকে বলতে আরেকবার বলতাম, প্রাইমারি এপিক হচ্ছে যেটা জেনারেশন থেকে জেনারেশন পাস হয়েছে, এটা নির্দিষ্ট কোত্থেকে আসছে আমরা জানি না, এটা এটা মানুষের মুখে 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 প্রচলিত ছিল এভাবে, এরপরে কেউ একজন লিখছে, এটা হচ্ছে ইলিয়াড এন্ড ওডিসি। হোমার এটা সে রাইট ডাউন করছে, কিন্তু তার আগেও তো কাহিনীটা ছিল, লোকমুখে প্রচলিত ছিল, কিভাবে আসছে কোত্থেকে আসছে এটা আমরা জানি না এটা, হ্যাঁ। আর সেকেন্ডারি এপিক হচ্ছে এটা লোকমুখে ছিল যেরকম না, এটা হয় প্রাইমারি এপিক থেকে মোটিভেটেড হয়েছে, না নিজে একটা কাহিনীটা সে লিখছে, সেকেন্ডারি এপিক। তো কিছু বিখ্যাত এপিকের এক্সাম্পল দেখি, আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লক, তারপর ফেরি কুইন এডমন্ড স্পেন্সারের, হোমারের ইলিয়াড ওডিসি তো আমরা আগে বললাম, মিল্টনের প্যারাডাইস লস্ট এন্ড প্যারাডাইস রিগেইন, এগুলো হচ্ছে সবগুলো এপিকের এক্সাম্পল। ওকে, ভার্জিলের ইনিড। সো ইজ ইট প্রাইমারি অর সেকেন্ডারি? প্রাইমারি এপিক অর সেকেন্ডারি এপিক? দিস ইজ, নীলভ বলছে প্রাইমারি এপিক। কেমন প্রাইমারি? ইনিড সেকেন্ডারি এপিকের এক্সাম্পল। ওকে, এখন আসো লিমেরিক। লিমেরিককে আমরা বলতে পারি যে ছড়া, এ ফর্ম অফ লাইট ভার্স অফ 5 লাইন্স, 5 লাইনের যে ছড়া তাকে বলা হয় লিমেরিক। তো Edward Lear, there was an old man in the tree. Also, there was an old man in the tree who was horribly bored by a bee. When they said, "Does it buzz?" he replied, "Yes, it does. It's a regular brood of bee." তাহলে এই যে অন্তমিলযুক্ত 5 লাইনের যে ছড়া তাকে বলা হয় লিমেরিক। একটা বিখ্যাত লিমেরিক। There is an old man with a beard who said, "It is just as I feared. 2 wolves in the hand, 4 larks in the rain have all built their nest in the beard." So লোকে দাড়ির মধ্যে দেখো এই যে পেঁচা, হ্যাঁ, হ্যান, পাখি, এরা সব এখানের মধ্যে
বাসা বাঁধছে, এগুলো হলো লিমেরিকের উদাহরণ। সেখানে অবশ্য সনেট। সনেট হচ্ছে লিরিক্যাল পোয়েম অফ 14 লাইন্স, 14 লাইনের একটা কবিতা, যাকে বলা হয় সনেট, যেখানে অক্টেভ অ্যান্ড সেস্টেট, অষ্টক এবং ষষ্ঠক দুই ভাগে ভাগ করা থাকে। সরি, সে প্যারোডি। প্যারোডি মানে হচ্ছে যে আমরা খুব একটা হিউমারাস ওয়েতে কারো স্টাইলকে আমরা হচ্ছে যে কপি করলাম, এটা হচ্ছে যে প্যারোডি। আমাদের ছোটবেলায় একটা বিখ্যাত তোমার প্যারোডি মাস্টার ছিল তোমার হারুন কিসিঞ্জার, আমরা প্যারোডি শুনতাম ক্যাসেট কিনে কিনে। এখন অবশ্য ক্যাসেটের যুগ নাই। একটু গরম পানি দেবো। তো প্যারোডির মধ্যে কি হয়, প্যারোডির মধ্যে এটা একটা টুকু মজুমদার, হ্যাঁ, একটা মকিং ইমিটেশন এবং কম্পোজিশন ইমিটেটিং অ্যানাদার ডিজাইন টু ক্রিটিসাইজ দ্য অরিজিনাল। হ্যাঁ, অরিজিনালটাকে তোমার ক্রিটিসাইজ করার জন্য তোমার হচ্ছে যে অনেক সময় এরকম প্যারোডি করা হয়। যেমন ক্যামেল টার্কিশ গোল্ড, এখানের মধ্যে ওরা হচ্ছে এখানের মধ্যে প্যারোডি করছে আর একটা, ওরা দিচ্ছে ম্যামেল। সো এগুলো খুব শিল্পকর্মকে এখানের মধ্যে খুব সুন্দর হয়েছে না, শিল্পকর্মকে প্যারোডি করছে, ওটার অরিজিনালটাকে ইমিটেট করে সে নতুন একটা ফানি ওয়েতে একটা জিনিস বানাইছে। তোমাদের পছন্দ হয়েছে না? খুব অনেক ভালো লাগছে জিনিসটা। এই যে এটা তো এরকম, এটা আবার ভালো হয়েছে জিনিসটা, যে মাস্ক পরাইছে। যদি মোনালিসা এই কোভিড এর সিজনে মাস্ক ছাড়া যদি এভাবে বসে থাকে, দেখা যাবে সে এরকম ওমাইক্রন ছড়াতে থাকবে। তা আমরা চাই না সেটা, কি বলো? আমরা এটা ওকে। ওকে, আমরা আমাদের পরে আলোচনা যাই। এই বইটা কি আমরা কি পড়ছি? এখানে একটা অনেকে পড়ছি না, গারিবাস ট্রাভেলস, রাইট। তো এখানে কি হচ্ছে, এখানে সে তোমার এরকম ছোট মানুষদেরকে বিদ্রুপাত্ম কইতে, মুভিও দেখছো না? আচ্ছা, বিদ্রুপাত্ম কইতে এখানের মধ্যে সে একটা ব্যঙ্গাত্মক একটা উপন্যাস লিখছে, যাকে আমরা বলি যে, আবার জর্জ ওরেলের এনিম্যাল ফার্মকে পড়ছি আমরা। যদি কেউ না পড়ি তাহলে এই বইটা একটা মাস্ট রিড একটা বুক। যদি কেউ না পড়ে থাকো অবশ্যই বইটা পড়বা, তুমি অনেক ভালো লাগবে, অবশ্যই এই বইটা পড়বা। অনেক ভালো একটা বই, অনেক ভালো লাগবে তোমার। বাজারে অনেক ভালো বাংলা অনুবাদ পাওয়া যায়, বাংলা অনুবাদে পড়তে পারো। তো এখানে মূলত সে এখানে কমিউনিজমকে সে ব্যঙ্গ করছে, সে সমাজতন্ত্রকে ব্যঙ্গ করে এই নোবেলটা লেখা হয়েছে। সো এগুলো বলা হয় স্যাটায়ার। তো প্যারোডি আর স্যাটায়ারের মধ্যে কিছুটা পার্থক্য আছে আসলে। প্যারোডি মানে হচ্ছে অরিজিনাল কোনো কিছুকে কি করা, নকল করা। ধরো তোমার রিপন্দার সাথে তুমি কম্পেয়ার করতে পারো। আর স্যাটায়ার মানে হচ্ছে কোনো বিদ্রুপ, হ্যাঁ, নিজে ক্রিয়েট করা। আই হোপ বুঝতে পারছো যে হোয়াট ইজ প্যারোডি এন্ড হোয়াট ইজ স্যাটায়ার। আমি যেগুলো লিখেছি স্যাটায়ার, হ্যাঁ, আমি যেগুলো লিখি সেগুলো স্যাটায়ার। এখন আসো তোমার আনাফোরা, the repetition of the same word, or হ্যাঁ, রম্য রচনা kind of satire, right? The repetition of the same word or phrase at the beginning of successive clause or verses. So same word বা phrase যদি তোমার পরপর ক্লজ বা ভার্সেস এর মধ্যে যদি মিল থাকে এই রিপিটেশনে, তাকে আমরা বলি আনাফোরা। যেমন এভরিডে, এভরি নাইট, ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার এন্ড বেটার। বলতো এটা কোত্থেকে নেওয়া স্লোগানটা? কোয়ান্টাম করো এখানে কেউ? আরেকবার নীলুফা, স্যাটায়ার আর প্যারোডি। প্যারোডি মানে হচ্ছে তোমার, প্যারোডি মানে তুমি অরিজিনাল কোনো জিনিসকে তুমি একটা অরিজিনাল, এটা তো অরিজিনাল একটা মনে হচ্ছে আছে, এটাকে তুমি ইয়ে করলা, ইমিডিয়েট করলা, নকল করলা, এটাকে নকল করা, এটা প্যারোডি বলে এটাকে। অরিজিনাল গানকে অনেক সময় মানুষজন নকল করে ফেলে। ওই যে তোমার একজন বিখ্যাত হুজুর আছে যে গান গাই যে, তোমার ওই যে চা খাই ঢেলে দিন, হ্যাঁ, উনিও গান করে না, ওয়াজের মধ্যে গান করে, বিভিন্ন গানকে নকল করে। দিস ইজ প্যারোডি, দিস ইজ প্যারোডি, হ্যাঁ। আর
তুমি নিজেই কোনো একটা তুমি কোনো কিছু বিদ্রুপ করলা, নিজে একটা তুমি অরিজিনালকে বিকৃত করা, রাইট? স্পেস বাউন্ড যেটা বলছো, অরিজিনালকে বিকৃত করা, দিস প্যারোডি। আর স্যাটায়ার মানে হচ্ছে তুমি বিকৃত করা না কোনো কিছু, তুমি নিজে একটা বিদ্রুপাত্মক একটা লেখা লিখছো, দিস ইজ স্যাটায়ার। ওকে। অ্যানাফোরা মানে হচ্ছে তুমি এখানের মধ্যে দেখো, এভরি ডে, এভরি নাইট, ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার এন্ড বেটার, শব্দটা কি আসছে? এভরি শব্দটা রিপিট হচ্ছে। আই ওয়ান্ট মাই মানি রাইট নাও, রাইট হেয়ার, অল রাইট। তো তুমি টাকা ধার দিয়ে বলতেছো আমি আমার টাকা এই মুহূর্তে চাই, এখানে চাই, অল রাইট। এই যে রাইট শব্দ রিপিট হচ্ছে বলা হয় আনাফোরা। ওকে। আমরা অনেক সময় আল্লাহর কাছে ধৈর্য চাই না, ওই আল্লাহ পাক আমাকে ধৈর্য দেন, এখনই দেন, দিতে হবে, দিয়ে দেন, এখনই দিয়ে দেন না, ধৈর্য আশা করি আমরা দোয়া করি। তো রাইট নাও, রাইট হেয়ার, অল রাইট এর মতো। তো এখন আসো এলিঘড়ি। এলিঘড়ির সংজ্ঞা বলার কোনো দরকার নাই, আমরা কি হিসেবের গল্প পড়ছি কেউ ছোটবেলায়? ইসবের গল্প কে পড়ছে কিনা এখানে? ইসবস ফেবল না? ফেরি কুইন, রাইট, ইসবস ফেবল। এখানে কি বিভিন্ন রকমের এই যে জন্তু জানোয়ার, হ্যাঁ, এগুলো নিয়ে কি হয়, কিচ্ছা, এগুলা কি রূপক। তারপর ওখানে মধ্যে একটা কি থাকে, ওখানে মধ্যে একটা তোমার একটা নীতি বাক্য থাকে, তাই না? একটা নীতি বাক্য সুলভ একটা কথা থাকে, এটা হচ্ছে এলিগরি। সো এডমান্ড স্পেন্সারের, হ্যাঁ, মোরাল একটা লাইন থাকে ওখানের মধ্যে। সো এডমান্ড স্পেন্সারের দ্য ফেরি কুইন, উইলিয়াম শেক্সপিয়ারের দ্য টেম্পেস্ট, এগুলো হচ্ছে তোমার এলিগরি এক্সাম্পল। এইটা আমাদের খুব ফেভারিট এলিগরি, ইসফস ফেবল। হিম, হিম মানে হচ্ছে যেখানে স্রষ্টার প্রশংসা করে যে গান পরিবেশন করা হয়, যেমন আমরা তোমার হচ্ছে যে হামদ এবং নাত, এই টার্মের সাথে আমরা পরিচিত, তাই না? হামদ এবং নাত। হামদ মানে হচ্ছে তোমার সৃষ্টিকর্তার গুণগান গেয়ে যে গান, সেটা হলো হামদ। রাসুলের গুণগান গেয়ে যে গান, সেটা হলো নাত, তাই না? ওকে। তাহলে আমরা ইংরেজিতেও স্রষ্টার প্রশংসা করে যে গান পরিবেশন করা হয় তাকে বলে হিম। ওকে, হাইম। তখন কিছু হাইমের আমরা আমরা হচ্ছে যে ওকে, আমরা এখানের মধ্যে সংজ্ঞাটা, ওড। ওড হচ্ছে এটা একটা লিরিক পোয়েম দ্যাট বিগিনস উইথ গ্রিফ অর অ্যাগনি এন্ড এন্ডস উইথ কনসোলেশন। হাইম উচ্চারণ করতে, আচ্ছা, অসুবিধা নেই। ওড হচ্ছে যেটা একটা গীতি কবিতা, যেটা একটা গ্রিফ বা অ্যাগনিতে শুরু হয়, এবং ওই গ্রিফ বা অ্যাগনিটা সেটা একটা সান্ত্বনা দিয়ে শেষ হয়। সো থমাস গ্রে, দ্য বার্ড, মিল্টনের ওড অন দ্য মর্নিং অফ ক্রিস্ট, ওড টু এ নাইটিঙ্গেল, এটা কিটসের। তো পরীক্ষা আজ মূলত নিচের কোনটি ওডের এক্সাম্পল। আগে বলতাম এটা একটা লিরিক পোয়েম, একটা গীতি কবিতা, যেটা শুরু হয় কোন একটা গ্রিফ বা অ্যাগনি দিয়ে, দুঃখ, কষ্ট, কোন একটা রাগ, এগনি দিয়ে শুরু হয় এবং একটা সান্ত্বনা দিয়ে শেষ হয়, কনসোলেশন দিয়ে। ওকে, পরীক্ষা আসবে ওট, বুঝো নাই? গ্রিফ, গ্রিফ মানে হচ্ছে দুঃখ, মনোকষ্ট, মর্ম যাতনা, কোন একটা মর্ম যাতনা দিয়ে একটা জিনিস শুরু হয়েছে, পরে এসে জ্বালা, হ্যাঁ, মনের জ্বালা। এটা কনসোলেশন দিয়ে, যেটা সান্ত্বনা দিয়ে যেটা শেষ হয়, এটা একটা গীতি কবিতা, লিরিক পোয়েম। ঠিক আছে? ওকে। অনুশোচনা, এরকম না, সান্ত্বনা সূচক, হ্যাঁ, অনুশোচনা হইতে পারে এরকম, অনুশোচনা না এক্স্যাক্টলি। নীলই বলছে এক্সাম্পল, জীবনে অনেক দুঃখ আসবে কিন্তু বেঁচে থাকতে হবে হাসি মুখে। হ্যাঁ, একটা প্রথমে একটা গ্রিফ দিয়ে শুরু করছে, পরে হাসি মুখে একটা একটা তোমার কনসোলেশন দিয়ে শেষ করছে। আচ্ছা, এইটা হবে মূলত MOUR, ওকে, মর্নিং।
আচ্ছা, প্যারাডক্স। প্যারাডক্স মানে হচ্ছে তোমার বিপরীত মিনিং যুক্ত কোনো কথাবার্তা। হ্যাঁ, সো আমরা যদি মানে আমরা যেটাকে বলি কি ডাবল মিনিং যুক্ত কথাবার্তা। সো আমরা যদি বলি যে তোমাকে একজন জিজ্ঞেস করলো, সেদিন তোমাদের এক্সাম্পল বলছিলাম তাই না, বলছিলাম যে কোথাও কেউ নেই, এই নাটকের শেষে যখন একদম শেষ পর্বে যখন বাকের ভাইয়ের ফাঁসি হয়ে যায়, তখন কিন্তু বাকের ভাইয়ের ডেড বডি গ্রহণ করার জন্য কোনো লোকজন পাওয়া যাচ্ছে না। তো মুনা সেখানে যায় ডেড বডি গ্রহণ করতে। তো জেলাদার জিজ্ঞেস করে যে আপনি বাকেরের কে হন? সে বলছে কেউ না, আমি কেউ না। তাহলে সে যে বলছে আমি কেউ না, এক্স্যাক্টলি কিন্তু সে সেটা মিন করে না। সে বুঝে যাচ্ছে বাকেরের তো কেউ নাই, আসলে আমি তো সবকিছু, তো কেউ নাই, তাই না? সো এগুলো হচ্ছে প্যারাডক্সের এক্সাম্পল। যদি বলি দেয়ার ইজ নো ওয়ান সো পুয়ার অ্যাজ এ ওয়েলদি মাইজার। সো একজন ধনী কৃপণ ব্যক্তির চেয়ে গরিব লোক আর হইতে পারে না। আমরা অনেক সময় বলি যে লোকটা এত গরিব, এত গরিব, এত গরিব যে টাকা ছাড়া ওর কাছে আর কিছু নাই, তাই না? অনেক সময় আমরা তোমার যাদের কাছে শুধু টাকা আছে শুধু আমরা ওদেরকে এটা বলি যে এত গরিব, এত গরিব, শুধু টাকা ছাড়া আর ওর কাছে কিছু নাই। সো কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথস। এগুলো হচ্ছে প্যারাডক্সের এক্সাম্পল, কন্ট্রাডিক্টরি কথাবার্তা, রাইট? আসো উই লার্ন ফ্রম হিস্ট্রি। কি লার্ন করি? লার্ন করি যে দ্যাট উই ডু নট লার্ন ফ্রম হিস্ট্রি। কথাটা অত্যন্ত সঠিক। আমাদের সামাজিক, রাজনৈতিক সব বাস্তবতা কথাটা সঠিক, সঠিক কিনা? ইতিহাস থেকে আমরা শিখি, কি শিখি? আমরা আসলে ইতিহাস থেকে কিছুই শিখি না, রাইট? জর্জ হেগেলের একটা কথা, আমরা আসলে ইতিহাস থেকে কখনো কি করি না? শিক্ষা গ্রহণ করি না। আমরা মনে করি যে আমাদের আগে যারা অপকর্ম করে গেছে, ঠিক আছে, ওরা তো শাস্তি পেয়েছে, যে আমরা মনে হয় পাবো না। আমরা ইতিহাস থেকে কখনো শিক্ষা গ্রহণ করি না। যুগে যুগে জিনিসটা দেখা যায়। এগুলো সব প্যারাডক্সের এক্সাম্পল। আসে আমরা একটু সলিলোকুই নিয়ে একটু আমরা কথাবার্তা বলি। নাদিয়া হচ্ছে খুব হিন্দি হিন্দি আমি খুব বুঝি না। নাদিয়া আমি চেষ্টা করি, কিন্তু সৌদা হিন্দিতে আমি বুঝি না খুব বেশি। আমি বুঝে দিই, বাংলা মিনিটে লিখে দাও। সলিলোকুই তো যখন নাটকের মঞ্চে কোনো চরিত্র সে স্বগুক্তি মানে একাকী কথোপকথনের মাধ্যমে তার যে অনুভূতি প্রকাশ করে, নিজের সাথে নিজে কথা বলে, এটা হলো সলিলোকুই। তা আমি একবার আহমেদ মাসুমদের বাসায় গেছিলাম, ওখানে রাতে ঘুমতে করে দেখি যে ও বাগানের মধ্যে হাঁটতেছে। আমি তো জানলা তাকাই আছি, তুমি কিরে হাঁটতেছে কেন? আমি নতুন ওদের বাসায় গেছি এখানে, ও দেখি যে খুব তুমি ও কান্নাকাটি করতেছে বাগানের মধ্যে। আজ ওরি না, তুমি আমি কি ভুল করছিলাম, তুমি হচ্ছে যে কেন চলে গেলা, এগুলো বলে বলে নিজেকে সে কান্নাকাটি করতেছিল। আমি তো ভাবলাম ওখানে কেউ আছে কিনা, ওখানে কেউ নাই। তো মাসুম হচ্ছে সে ওই একাকী কথোপকথনের মাধ্যমে নিজের ভাবটা প্রকাশ করতেছিল, নিজের সাথে নিজে কথা বলতেছিল। আমি দেখলাম ওখানে আসলে কোনো লোকজন ছিল না। এটা হচ্ছে মাসুমের একটা সলিলোকুই, একটা স্বগুক্তি, তার মানে তার নিজের সাথে নিজে সে কথাবার্তা বলতেছে। এটা নামটা আমি ভালো করে শুনি না আসলে, কি জানি সে বলতেছিল। এখন আর সলিলোকুইর আমরা একটু এক্সাম্পল দেখি, মানে ডেফিনেশন দেখি, পরীক্ষায় আসতে পারে। সো এটা একটা ড্রামাটিক টেকনিক অফ স্পিকিং অ্যালোন টু গিভ ক্যারেক্টার্স দেয়ার ওন থটস এন্ড ফিলিংস। নিজের সাথে সে নিজে কথাবার্তা বলে তার ওন থটস এন্ড ফিলিং সে প্রকাশ করতেছে। আচ্ছা, মনো মানে হচ্ছে এক, লোক মানে হচ্ছে কথাবার্তা। হ্যাঁ, মনোলগ মানে একজনের কথাবার্তা। সো বাই এ ক্যারেক্টার টকিং টু হিমসেলফ, তো নিজের সাথে নিজের যে কথাবার্তা, উইথ নো লিসনার অ্যারাউন্ড, আশেপাশে কোনো লোকজন নাই, নিজের সাথে নিজে কথাবার্তা বলতেছে। দিস ইজ কল্ড সলিলোকুই। নিজের সাথে নিজে সে কথাবার্তা বলতেছে। হ্যাঁ, হ্যামলেট ইজ এ গ্রেট এক্সাম্পল অফ ভেরিয়াস সলিলোকুই। সো হ্যামলেট বলছিল কি, ওখানে আমাদের একটা ডায়লগ আছে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ডক্টর ফাস্টাসের মধ্যে ইয়েট আর দো স্টিল বাট ফাস্টাস এন্ড এ ম্যান। সো নিজের সাথে নিজে কথাবার্তা বলতেছে, এগুলো হচ্ছে সলিলোকুইর এক্সাম্পল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সাম্পল, পরীক্ষা আসবে। ইয়েট আর দো স্টিল বাট ফাস্টাস এন্ড এ ম্যান, এটা কিসের এক্সাম্পল? হ্যাঁ, এইভাবে পরীক্ষা কোশ্চেন আসবে। আসলে মনোলগ ব্যাপারটা আসলে কি? মনোলগ মানে হচ্ছে স্পিচ or writing
produced and often performed by one person. একজন ব্যক্তি এখানের মধ্যে তোমার কথাবার্তা বলতেছে, বক্তৃতা দিতেছে, এখানে কিন্তু ওই তোমার অডিয়েন্সের উদ্দেশ্যে, কিন্তু এটা কিন্তু অডিয়েন্সের উদ্দেশ্যে। তাহলে মনোলগও একজনই কথা বলতেছে, সলিলয়েডও একজনই কথা বলতেছে। কিন্তু মনোলগ মানে হচ্ছে একজন কথা বলতেছে, ঠিক আছে, কিন্তু এখানের মধ্যে কি আছে, একক অভিনয়, দর্শকের উদ্দেশ্যে সে কথা বলতেছে, একক অভিনয় করতেছে, ঠিক আছে, দর্শকের উদ্দেশ্যে সে ডায়লগ দিচ্ছে, দর্শকের উদ্দেশ্যে সে ডায়লগ দিচ্ছে, এটা হলো মনোলগ। আর সলিলয় হচ্ছে সে নিজের সাথে নিজেই কথা বলতেছে, অডিয়েন্সের উদ্দেশ্য নয়, রাইট, অডিয়েন্সের উদ্দেশ্য নয়, সে নিজের সাথে নিজে কথা বলতেছে, হাই আমি হচ্ছে এইভাবে আমার এই জীবনটা শেষ করে ফেললাম, পড়াশোনাটা না করে কি করলাম, এই নিজেকে নিজে মাথার মধ্যে সে চাপড় মারতেছে, ফেসবুক করে করে যে জীবনটা আমি শেষ করে ফেললাম, এইভাবে নিজের সাথে নিজে সে আফসোস করতেছে। সলিলয়। এখন আসো তোমাদের সবার অত্যন্ত ফেভারিট একজন অ্যাক্টর জসিম ভাই, না জসিম ভাই। তো জসিমকে তোমরা জেনেছেন, দেখবো যে জসিম সবসময় তোমার কোথাও অন্যায় অপকর্ম যদি হয়ে থাকে, জসিম ভাই ওখানে সবসময় উনি আগায় যায়। কিন্তু জসিম ভাই ওই আগে মার খেয়ে ফেলতো, অনেক মার খেয়ে ফেলার পর ওনার ঠোঁট থেকে রক্ত হতে পারিত, তো সে রক্তটা দেখতো, দেখার পর রক্ত দেখার পরেই হচ্ছে ওর তোমার ইয়ে হয়ে যেত, তোমার ওই যে মানে বডি তোমার গরম হয়ে যেত, এরপরে আর ডিসিম ডিসিম করে তোমার হচ্ছে ভিলানকে মারে ফেলতো। তো এই যে প্রোটাগনিস্ট মানে দ্য লিডিং ক্যারেক্টার অফ এ প্লে, নাটক বা সিনেমার মধ্যে যে লিড রোলটা যে নেয় তাকে বলা হয় প্রোটাগনিস্ট, আর ভিলেন হচ্ছে অ্যান্টাগনিস্ট, সে হলো ভিলেন। হ্যাঁ, জসিম ঠেলাগাড়ি চালায়, তো ঠেলাগাড়ির মাধ্যমে সে অনেক ধনী হইতে আমি দেখছি ওকে, এবং আমি দেখছি নিজেই অনেক, এটা আমি চাক্ষুষ দেখছি, আমার সাথে আমার বন্ধুরা দেখছে এটা, ঠেলাগাড়ির মাধ্যমে যে উনি যে ওনার জীবনটা পরিবর্তন করতো, এটা আমি ছোটবেলায় নিজে চোখে দেখছি, এগুলা শোনা কথা না, এগুলা আমি নিজে দেখছি, এগুলা বিটিভিতে দেখাইতো, এগুলা বিটিভিতে নিশ্চয়ই মিথ্যা কথা ওখানের মধ্যে প্রচার করে না, সরকারি চ্যানেল যেহেতু। অশো, তো আমরা তোমার কোন প্লের তোমার হচ্ছে যে প্রোটাগনিস্ট অ্যাগনিস্ট বলতে পারো, হ্যাঁ প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট মানে ভিলেন, হ্যাঁ প্রোটাগনিস্ট যে নায়ক থাকে আর কি সে। তো কোনো ট্রাজিক এন্ড অফ এ প্লে তাকে বলা হয়, এটা খুব কি বলে বিপর্যয়, তাই না, এটা হচ্ছে যে ক্যাটাস্ট্রফি, হ্যাঁ এরকম নায়ক যখন সে জীবন রেখে কি লাভ, এখানের মধ্যে মাসুমের জীবনে অনুপ্রেরণা, অনেকের জীবনে অনেক অনুপ্রেরণা, অনেক অনেক ভালো লোক অনেক। সো এখন আসো আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিসপত্র, আচ্ছা তোমরা যারা ঘুমাইতেছো তুমি একটু হাইটা হাইটা ক্লাস করো, হেডফোন লাগে এটা হাঁটো, হাঁটাহাঁটি করো, অনেকে ঘুমাইতেছো দেখতেছি, হাই তুলতেছো, এই হাই তুলতেছো কেন তুমি, এই যে হাইটা যে তুললা তুমি, এই হাইটা তুললে তো তোমার এখন পুরো ভিতরে সব দেখা গেছে এখানের মধ্যে, হ্যাঁ হাই তুলো না, হাঁটাহাঁটি করো। আর যারা শুয়ে শুয়ে ক্লাস করতেছো, চেয়ারে বসে ক্লাস করো, শুয়ে শুয়ে কিসের ক্লাস, হাঁটা হাঁটা ক্লাস করো, নাহলে তুমি হচ্ছে চেয়ারে বসে বসে ক্লাস করো, এত বড় বড় হাই তুলতেছো বসে বসে এখানের মধ্যে, নাহলে ওই চা চা খাও, চা খাও। এই জন্য বলছিলাম তোমরা মিয়া বিয়ে শাদী যদি উপায় থাকে করে ফেলো, বউ তোমার এখানে ইয়ে আনে দিবে, তোমার হচ্ছে যে ওই যে চাটা এনে দিবে এখানের মধ্যে, তো খাইতে খাইতে ক্লাস করবা। আর মেয়েদের জন্য এটা বলতেছি, মানে তোমার হাজবেন্ডকে বলো যে তুমি আমাকে চা এনে দাও, আমি হচ্ছে যে ক্লাস করতেছি বিসিএস এর জন্য, তুমি দেখতেছো না চা আনতে পারো না, এগুলা তুমি বলবে এরকম। হ্যাঁ মেয়েরাও তো হাজবেন্ডকে বলবা এটা, হম বলবা যে আমি বিসিএস ক্লাস করতেছি, গুরুত্বপূর্ণ ক্লাস। সো তবে মাইক্রোফোন অন করে না, আবার বলবো তুমি আবার এখানে কি মস্কারি করতেছো মনে হচ্ছে। আচ্ছা হোমো নাই, হোমোফোন, হোমোগ্রাফ নিয়ে আমার লাগবে না, আমি শুধু এই দুইটা নিয়ে কথা বলবো। দেখো স্পেলিং সেম, প্রনাউন্সিয়েশন সেম, শুধু মিনিংটা ডিফারেন্ট। এটা মনে রাখবা কি বলি, এটা হচ্ছে তুমি হচ্ছে যে ওই যে মনে রাখবা এই যে হোমোনাইম, তো এই যে মিন মিন এই যে উল্টা করি পড়ো, উল্টা করলে কি হয় মিন হয় না, মিন, তাহলে হোমো, বাকি সব হোমো, মিন ডিফারেন্ট, উল্টা করি পড়ো। হোমো মানে কি, হোমো মানে হচ্ছে যে সেম, তাই না, হোমোজিয়ানাস, তাই না, একই রকমের হোমো সেম। সো স্পেলিংও হোমো, প্রনাউন্সিয়েশনও হোমো, কিন্তু ওই যে মিনিংটা ডিফারেন্ট। আর হোমো ফোনটা দেখো, ফোনটা হলো হোমো, ফোন মানে কি আওয়াজ, আওয়াজ, আওয়াজটা হলো সেম, আওয়াজটা হলো সেম, কিন্তু এখানের মধ্যে মিনিংটা ডিফারেন্ট, আবার স্পেলিংটাও কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে। তো চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখলে পরে আমরা জিনিসটা বুঝতে পারবো। সো এই যে ব্যাট এবং এই ব্যাট,
উচ্চারণ কি সেম নাকি সেম না? উচ্চারণ কি সেম নাকি সেম না? উচ্চারণ সেম নাকি সেম না? সেম উচ্চারণ। বানান কি সেম নাকি সেম না? সেম, তাই না? মিনিং কি সেম? তো মিনিং সেম না, একটা হলো বাদুর, একটা হলো ক্রিকেট খেলার ব্যাট। মিনিং সেম, এটা হলো হোমোনাইম। ওকে, এখন আসো হোমোফোন। তাহলে হোমোফোনের মধ্যে উচ্চারণটা সেম হবে। তাইলে আমরা বলি যে তোমার যে সাইট, সাইট, এইট, এইট, হ্যাঁ, এইট মানে আট, এইট মানে খাইলো। সো সস, সোর্স, এটা যদিও খুব কাছাকাছি না। যেমন তোমার হচ্ছে যে ডিয়ার, ডিয়ার, হ্যাঁ। এখন যদি তুমি তোমার বউকে চিঠি লেখো প্রিয় অমুক, তুমি যদি ডিয়ার অমুক লেখা লিখে বলো, তাহলে তো ঘটনা খারাপ হয়ে যাবে, তাই না? ওকে, সো হ্যাঁ, সেল, সেল। তাহলে এগুলো হচ্ছে উচ্চারণ হচ্ছে যে তোমার সেম, কিন্তু বানান ভিন্ন, মিনিং ভিন্ন, তাকে আমরা বলি হোমোফোন। এখন আসো, আমরা কি হোমোনাইমকে হোমোফোন বলতে পারবো কিনা? হোমোনাইমকে হোমোফোন বলতে পারবো। সব হোমোনাইম কিন্তু হোমোফোন, কিন্তু সব হোমোফোন কিন্তু হোমোনাইম হবে না। বুঝতে পারছি? হোমোনাইম কিন্তু কাইন্ড অফ হোমোফোন, উচ্চারণ তো সেম। তাহলে হোমোনাইম কিন্তু কাইন্ড অফ হোমোফোন, কিন্তু সব হোমোফোন কি হবে না? হোমোনাইম হবে না, শুধুমাত্র যদি তোমার স্পেলিং যদি সেম হয়। সৌমিনী বুঝে নাই। ওকে, দেখো আমাদের 8 এবং 8, এখন ব্যাট, ব্যাট উচ্চারণ সেম, 8, 8 উচ্চারণ তো সেম। উচ্চারণ সেম হলে আমরা কি বলতে পারবো? হোমোফোন বলতে পারবো। উচ্চারণ সেম হলেই হোমোফোন। তাহলে এই দুটাও হোমোফোন, এই দুটাও কি হোমোফোন। উচ্চারণ সেম হলে হোমোফোন বলতে পারবো। হোমোফোনের মধ্যে এই দুজনের বানানো কিন্তু সেম, তাহলে এইটাকে আমরা আলাদা করে বলতে পারবো হোমোনাইম। সব খারি খারক, হ্যাঁ, সেটাই। বুঝতে পারছো? হুম, সব মেয়ে মানুষ, সব মানুষ মেয়ে নয়, হ্যাঁ, এবার বুঝতে পারছো? হ্যাঁ, এ বুঝে গেছো, ঠিক আছে। ওকে, তো ওনাকে চিনি নাকি আমরা কেউ? এ মাইক্রোফোন অন করে না কেউ, খবরদার। মাইক্রোফোন অন করলে আবার নিজে অফ করে দিতে হবে। বুঝলাম, হ্যাঁ, সে কি করে সে বলতো? সে সে গুটিবাজি করে না? গুটিবাজি করে তোমার। আহ নাফিসা হচ্ছে যে চিনা নাই, হ্যাঁ। এক গবেষণায় দেখা গেছে 10 জনের মধ্যে 9জন তোমার ওই সুলতান দেখছে, একজন দেখে নাই। নাফিসা হচ্ছে তার মধ্যে একজন, সে দেখে নাই সুলতান সুলেমান। ওকে, তো হুররাম এখানে আমাদের গুটিবাজি করে একটু না, সে সবসময় একটু গুটিগিরি করে। তো এই যে হুররামের মতো যে ক্যারেক্টার, তাদেরকে আমরা বলতে পারি তোমার কানিং পারসন বা সেলফিশ পারসন। এগুলো বলা হয় ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার। তাই এটা বলছে ভালো। আমি তো ভালো কিছু পাইলাম না, আমি তো প্রথম থেকে ভালো মনে করছিলাম, পরে দেখেছি সে গুটি বাজি চালাচ্ছে। ওকে, পরে কি দেখো নাই? আচ্ছা, তুমি যদি দেখো না তাহলে ঠিক আছে, তুমি ও বিসিএস পরীক্ষা আগে দাও, এরপরে দেখো সুলতান সুলেমান। হ্যাঁ, তুমি দেখো। জানাতুল বলছে যে হ্যাঁ, হ্যাঁ, আমি দেখছি ওখানের মধ্যে। আমি তো এই ফাঁসিটা যেদিন হয়ে গেল, ওদিন আমি খুবই কষ্ট পাইছি। আমি নোয়াখালী ছিলাম ওদিন, খুবই মানে আমার মনটা অনেক খারাপ লাগছে, ফাঁসি দিয়ে ফেললে হবে। তবে যাই হোক, এখন তো কিছু করার নাই, এরকম যেহেতু সে তোমার যে ধরনের কর্মকাণ্ড করতে, ফাঁসি দেওয়ার উপায় ছিল না। আচ্ছা, তো চলো তোমার এখন আসলে একটা ছোটখাটো পরীক্ষা হয়ে যাক। ইউফেমিজম মিন্স ABCD। তোমরা যারা ফেসবুকে আমাদের সাথে জয়েন করছো, তোমাদের সাথে আমাদের ইন্টারঅ্যাকশন হচ্ছে না খুব একটা, কমেন্টে লিখে বলো তোমরা যদি বুঝে থাকো। হ্যাঁ, ABCD। ওকে, সবাই বি বলছো। ওকে, প্রিপারেশন অফ বিগিনিং কনসোনেন্ট। সবাই কমেন্টে দ্রুত ABCD বিগিনিং কনসোনেন্ট is alliteration. Okay, funny poems of 5 lines, limerick, quad, sextet, haiku. Limerick. Okay, the comparison of unlike things using words like or as. Like or as. Simile. Simile. Okay, this is simile.
The climax happens in the beginning, at the height, at the end, in the confrontation. At the height, right? Everyone off করে দাও. A song embodying religious and sacred emotion. ধর্মীয় এবং সেক্রেট জিনিসপত্র তাহলে হাই মাইক্রোফোনটা অফ করো, মাইক্রোফোন রাখছো কে? The child shows the man as morning shows the day. The sentence contains as a right, as a so simile, right? So thank you. তোমরা যেটা করবা, তোমরা যে বইটা কিনছো মিরাকল বা অন্য যে বইটা কিনছো, সো ওই বইটা বের করে অথবা প্রফেসর যে বই কিনছো সেই বইটা থেকে লিটারারি টার্মস এই চ্যাপ্টারটা পড়ে ফেলবা। পড়ে ফেলার পরে তোমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ক্লাসরুমের মধ্যে ঢুকে, সকালে কি প্ল্যান বলতেছি দাঁড়াও, ক্লাসরুমের মধ্যে ঢুকে পরশুদিন থেকে শুরু করবে সেটা, ক্লাসরুমের মধ্যে ঢুকে এখানে এই লিটারারি টার্মস 1 and 2 দুইটা প্রশ্ন সেট আছে, এই দুইটা প্রশ্ন সেট তুমি পারো আর না পারো, হ্যাঁ সাইড দিয়ে দিব, পারো আর না পারো দুইটা প্রশ্ন সেট থেকে তুমি হচ্ছে যে কোশ্চেন প্র্যাকটিস করে ফেলবা, না পারলে বই খুলে খুলে দেখবা কোনটা কি অ্যান্সার। সো কালকে যে এক্সামটা হবে সেই এক্সামের মধ্যে এই দুই সেট কোশ্চেন থেকে তোমার অনেকগুলো কোশ্চেন থাকবে, লেকচার থেকে থাকবে, বই থেকে থাকবে। আর তোমাদেরকে আমি হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে আমরা একটা টেলিগ্রাম গ্রুপের জন্য ইনভাইটেশন তোমাকে দিব, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। তো টেলিগ্রাম গ্রুপে জয়েন হবা, সবাই ফেসবুক অ্যাপটা আনইনস্টল করে দিবা। ফেসবুকে তোমাদের আসার কোনো দরকার নাই, তোমাদের সাথে টেলিগ্রামে সব আমাদের কথাবার্তা হবে। ওকে, ওড এবং ক্যাটাস্ট্রফি দুটো কোনো ডিফারেন্ট জিনিস। ওড মানে হচ্ছে তোমার একটা লিরিক্যাল পোয়েম যেখানের মধ্যে একটা তোমার কোন একটা গ্রিফ দিয়ে শুরু হবে, আবার সেটা কনসোলেশন দিয়ে শেষ হবে, কোন ট্রাজিক এন্ড, এই জিনিসগুলো ক্যাটাস্ট্রফি। ওকে, এতক্ষণ আমাদের সাথে যারা ছিল ফেসবুকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।